যেত মার্কস সব। না, সব কলেজ থেকে এখনো মার্কস যায়নি, লাস্ট ডেট এখন আছে মার্কস যাওয়ার। ঠিক আছে, যাই হোক, 24 তারিখে লাস্ট ডেট। বেশ ওইগুলো আমরা লাস্টে ডিসকাশন করব। ঠিক আছে, চলো আমরা আগে আগে আমরা টপিকটা একটু আগিয়ে নিই, টপিকটা একটু পড়ে নিই, তারপরে লাস্টে ডিসকাস করবো এগুলো। ঠিক আছে, চলো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো আগের দিনে ডিমর্গানস থিওরাম পড়েছিলাম তাই না? ডিমর্গানস থিওরাম পড়েছিলাম। স্যার ডিমর্গান থিওরেমটা ওটা পড়িনি, একটু হালকা করে বলে দিলে ভালো হতো স্যার। ওটা হালকা করে বলবো বলতে সে বলে সেই লাস্টে, তুমি দেখোনি তো মানে ভিডিওটা, ভিডিও দেখলে ওটা তো আর আমাকে তুমি বলতে না যে স্যার এটা একটু বলে দিন। যদি তুমি না দেখতে স্যার, ভিডিওটা তোমার কিন্তু আমাকে আর বলতে হতো না যে স্যার একটু বলে দিন। যাই হোক, না স্যার হালকা একটু বলে হ্যাঁ, দিলে। ঠিক আছে, আমরা শেষ দিকে দেখবো, লাস্টের দিকে দেখবো। ঠিক আছে, চলো। তো ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি বুলিয়ান অ্যালজাবরার। আমরা আজকে পড়বো বুলিয়ান অ্যালজাবরা, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, আর এখান থেকে অনেক কোশ্চেনও আসে। তো আমরা এটা একটু দেখে নিই, কনসেপ্টটা একটু দেখে নিই আমরা, চলো। তো ইন্ট্রোডাকশনে যেটা বলার সেটা আমার হচ্ছে যে, আমরা কোনো ডিজিটাল ইনপুট অথবা অর ডিজিটাল আউটপুটকে আমরা যে লজিক সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে জিরো অ্যান্ড ওয়ান বা জিরো অর ওয়ান, তাই না? আমরা যা কিছু ইনপুট দিয়ে আমাদের ডিজিটাল সিস্টেমে সবই হচ্ছে জিরো বা ওয়ান। আমরা এই সিম্বল ওয়ান বা জিরোটাকে আমরা খুব ব্যবহার করে থাকি আমাদের ডিজিটাল সার্কিটে আমরা জিরো বা ওয়ানটাকে আমরা খুব ব্যবহার করি। যা কিছু ইনপুট দিতে হয় সব কিন্তু জিরো বা ওয়ানের ফর্মে। তাহলে আমরা কোনো লজিক অপারেশনস পারফর্ম করার জন্য আমাকে তো লজিক গেট দিয়ে আমাকে কোনো লজিক অপারেশন পারফর্ম করতে হয়, বা কোনো লজিক সার্কিট যখন আমরা ডেভেলপ করি তখন আমার কি দরকার লাগে, আমার কিছু লজিক গেটসের আমার প্রয়োজন পড়ে। লজিক গেটস দিয়ে আমরা লজিক সার্কিটকে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। সেটা আমরা দেখেওছি যে আমরা কোনো লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে তাকে আমরা লজিক গেট দিয়ে আমরা তার সার্কিটটাকে আমরা ড্র করেছিলাম এর আগে। তো যে কোনো লজিক এক্সপ্রেশন বা লজিক অপারেশনস, তাহলে আমার কাছে একটা লজিক এক্সপ্রেশন আছে, ধরে নাও, আমি ধরে নাও এরকম একটা এক্সপ্রেশনের কথা বলছি। লজিক এক্সপ্রেশন আছে আমার কাছে এরকম দেখতে, এক্সপ্রেশনটা ওয়াই ইকুয়ালস টু এ বার বি বার প্লাস এ বি প্লাস এ বার বি প্লাস হয়তো এ বি বার, এরকম আমার কাছে একটা লজিক এক্সপ্রেশন আছে। আমি তোমাকে বললাম যে এই লজিক এক্সপ্রেশনটাকে, এটাকে তুমি তার সার্কিট ডায়াগ্রামটা তুমি ড্র করো, বা ডিজিটাল সার্কিটটা তোমাকে ড্র করতে বললাম। তুমি স্যার সার্কিটটার বলছিলাম এটা স্যার কি লিখেছেন ওটা স্যার বুঝতে পারছি না স্যার, ওই যে স্যার ডিজিটাল ইনপুট অর কি লিখেছেন ডিজিটাল ডিজিটাল আউটপুট, ও স্ল্যাশ দিয়ে পিটাকে বলা হয় আউটপুট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই লজিক এক্সপ্রেশনটাকে যখন আমরা যখন সার্কিট ডায়াগ্রাম যখন করতে যাব, তখন আমরা সবাই বুঝতে পারছি যে এখানে আমার দেখো এটার জন্য একটা অ্যান্ড গেট লাগবে, এই টার্মটাকে সলভ করতে আমার আরেকটা অ্যান্ড গেট লাগবে, এটার জন্য আরেকটা অ্যান্ড গেট লাগবে, এটার জন্য আরেকটা অ্যান্ড গেট লাগবে, মানে আমার চারটে অ্যান্ড গেটের প্রয়োজন। আমার এখানে একটা থ্রি ইনপুট অর গেট হলেই আমরা কাজটাকে করতে পারবো, একটা অর গেট হলেই কাজটা করতে পারবো। আর আমার যেহেতু দুটো ভেরিয়েবল এ আর বি, তার জন্য আমার এখানে তোমার দেখো দুটো আমার এখানে নট গেট দরকার, এটাকে তো এবার করতে হবে, আবার বিটাকেও আমাকে বি বার করতে হবে, তাহলে আমার দুটো নট গেটের প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই সার্কিটটা, এই লজিক এক্সপ্রেশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দেখো তার মানে তোমার 7টা গেট লাগছে, 7 নাম্বার অফ গেটস আর রিকোয়ার্ড। আমরা এই গেটের সংখ্যাটা কি আমরা কোনোভাবে, কি হলো, দুটো নোট গেট কেন লাগবে তো তিন চারটে লাগবে তো। কেন চারটে লাগবে? আমার দেখো এ আছে এবার আছে, তাহলে এটাকে এবার করতে গেলে আমার একটা নট গেট লাগবে, আর বিটাকে বি বার করতে আমার একটা নট গেট লাগবে। আমি তো কমন নট গেট করে রাখবো, তাহলে এটা, আচ্ছা হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা। তাহলে আমি তো এটাকে এ আর এবার করে রাখছি একসাথে। আমার যেখানে এবারটা দরকার আমি সেখানে এবারটাকে আমি কানেক্ট করব। আমার এখানে বি আছে আর নট গেট দিয়ে বি বার করেছি, তা দুটো নট গেট লাগছে না আমার এখানে, দুটো হ্যাঁ নট গেট লাগছে। তাহলে আমার এই 7টা গেটের রিকোয়ারমেন্টটাকে আমি কিভাবে কমাতে পারবো, যে ওটা কি করে লাগছে বলে, ওটা সবাই গেটগুলো লাগছে বলে কি করে বুঝলাম? কেন আমার এখানে একটা আমি সার্কিট ডায়াগ্রাম তো করে এসেছি, আমরা একটা লজিক এক্সপ্রেশন থেকে কীভাবে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হয় সে তো আমরা শিখে এসেছি। এই টার্মটাকে আমরা সলভ করতে গেলে আমরা একটা অ্যান্ড গেট দিয়ে না হলে আমরা সলভ করতে পারবো না। এই টার্মটাকে সলভ করতে গেলে আরেকটা অ্যান্ড গেট লাগবে, এই টার্মটাকে সলভ করতে গেলে আরেকটা অ্যান্ড গেট লাগবে, বা এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, বা এই টার্মটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আরেকটা অ্যান্ড গেট লাগবে। তাহলে চারটে অ্যান্ড গেট লাগলো, এটা তো অ্যান্ডিং টার্ম।
এ বারের সাথে বি বারটা কি আছে, মাল্টিপ্লাই আছে বা ডট আছে। তাহলে ডট করতে আমরা কোন গেট ইউজ করি, অ্যান্ড গেট ইউজ করি। তাই এগুলো তো মানে পুরোনো কনসেপ্ট, এগুলো তো আমরা তো শিখে এসেছি অলরেডি। মেঘনাথ তুই একটু ভিডিওগুলো দেখবি, স্যার আপনি কন্টিনিউ করুন। তাহলে 7টা গেট আমার দরকার এই সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবার আমি ধরলাম যে 7টা গেটের আমার হয়তো মার্কেট থেকে পারচেস করতে গেলে হয়তো আমার খরচা পড়ছে হয়তো 40 টাকা, ফর এক্সাম্পল 40 টাকা। এবার এই নাম্বার অফ গেটের সংখ্যাটাকে যদি আমরা কমাতে পারি, তাহলে আমার এই সার্কিটটা তৈরি করতে আমার অনেক কম পয়সায় আমি সার্কিটটাকে তৈরি করতে পারবো। তাহলে আমার এখন টার্গেট কি থাকবে, না আমার টার্গেট থাকবে যে কত মিনিমাম নাম্বার অফ লজিক গেটস দিয়ে আমি এই এক্সপ্রেশনটাকে বা এই সার্কিটটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো বা ডিজাইন করতে পারবো। তাহলে একটা লজিক এক্সপ্রেশনকে আমাকে এখন মিনিমাইজেশনস করবার দরকার পড়ছে। আমি যদি এই এক্সপ্রেশনটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমার নাম্বার অফ গেটস কম রিকোয়ার্ড হবে, কম লাগবে। আর যদি আমি মিনিমাইজেশন না করি, তাহলে কিন্তু আমার যতগুলো গেট, তোমার 7টা গেট লাগছে, আমার 7টা গেট দিয়ে আমাকে কাজটা করতে হবে। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমাকে মিনিমাইজেশন করবার একটা প্রয়োজন পড়ছে। তাহলে কোনো লজিক এক্সপ্রেশনের মিনিমাইজেশনসের জন্য বা কোনো লজিক এক্সপ্রেশনকে মিনিমাইজ করার জন্য, তাহলে মিনিমাইজ করা মানে কি, আমার এই এক্সপ্রেশনটা তোমার একটু ছোটো হয়ে যাবে। আমি ধরলাম যে এই এক্সপ্রেশনটা হয়তো আফটার মিনিমাইজেশনস আমার তোমার ধরনা হয়তো এরকম হয়ে গেল যে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি বার সামথিং। তাহলে আগে আমার এক্সপ্রেশনটা এতটা বড় ছিল, আর এখন এক্সপ্রেশনটা আমার হয়ে গেছে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি বার সামথিং যেটা লিখেছি। তাহলে এখন এই সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে বা এক্সপ্রেশনটাকে ইমপ্লিমেন্ট করতে আমার দেখো সিম্পলি একটা অর গেট লাগবে আর একটা আমার নট গেট লাগবে, তাহলে কিন্তু এই কাজটাকে আমরা করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন অফ অ্যান এক্সপ্রেশন, আর এটা হচ্ছে আমার নর্মাল এক্সপ্রেশন। তাহলে এর সার্কিট ডায়াগ্রামটা আগে 7টা গেট লাগতো, এখন এই এক্সপ্রেশনে তোমার সার্কিট ডায়াগ্রাম তোমার তোমার 2টো গেট লাগছে, তাহলে আমার কস্টটাও এখানে কমে যাচ্ছে। তাহলে আমি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি বারটা কেমন করে পেলাম এখান থেকে, না আমি এই এক্সপ্রেশনটাকে মিনিমাইজেশনস করেছি বা মিনিমাইজ করেছি বা সিম্পলিফিকেশনস করেছি। তাহলে মিনিমাইজ। তাহলে আমরা এটাকে বলতে পারি, তাহলে আমার কাছে যখন একটা বড় এক্সপ্রেশন থাকছে, আমি ধরলাম আমার কাছে এটা একটা এক্সপ্রেশন, এটাকে লজিক এক্সপ্রেশন বলতে পারি, আমরা সবাই এগ্রি করছি আমরা এটাকে আমরা লজিক এক্সপ্রেশন বলতে পারি। ধরো এটা আমার একটা লজিক এক্সপ্রেশন, লজিক এক্সপ্রেশন। কারণ কেন কি না, এর মধ্যে আমার কিছু লজিক ভেরিয়েবল আছে, তো যার মধ্যে লজিক ভেরিয়েবল থাকে তাকেই তোমার বলা হয় লজিক এক্সপ্রেশন, তাই তো? তাহলে এ আর বিটা হচ্ছে লজিক ভেরিয়েবল। এই লজিক এক্সপ্রেশনটাকে যদি আমরা সিম্পলিফাই করি, বা যদি আমরা মিনিমাইজেশনস করি, তাহলে আফটার মিনিমাইজেশনস বা আফটার সিম্পলিফিকেশনস আমরা এই এক্সপ্রেশনটাকে আমরা ছোট করতে পারি। ছোট করা মানে কি, না আমার তখন হয়তো টার্মটা তোমার আসলো ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি বার ফর এক্সাম্পল, এটা নাও আসতে পারে। তাহলে আগের এক্সপ্রেশনটার আমার যেরকম দেখতে, আগের এক্সপ্রেশনটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতাম লজিক গেটস দিয়ে, তাহলে যতগুলো আমার গেটস লাগতো, আর এখন যে এক্সপ্রেশনটা আমার কাছে এসছে এটাকে আমরা বলতে পারি মিনিমাইজড এক্সপ্রেশন। এটাকে আমি বলতে পারি মিনিমাইজড এক্সপ্রেশন। এই মিনিমাইজড এক্সপ্রেশনটাকে তোমার ইমপ্লিমেন্ট করার জন্য আমার নিশ্চয়ই নাম্বার অফ লজিক গেটসটা অনেক কম দরকার পড়বে আগের থেকে। তাহলে এখানে লেস নাম্বার অফ লজিক গেটস আর রিকোয়ার্ড, তাই না? লজিক গেটস আর রিকোয়ার্ড, তাহলে কি হবে, আমার সার্কিটটা আগে যেমন কমপ্লেক্স ছিল, এখন দেখো একটা ইজি সিম্পল সার্কিট তৈরি হয়ে গেল। আগে সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে আমার ওটা যেটা মিনিমাম করছেন, ওই যেটা ছোট করা হচ্ছে বা মিনিমাইজ করে লজিক এক্সপ্রেশন করা হচ্ছে, ওটা স্যার বুঝতে পারলাম না যে অতগুলো এর থেকে কিভাবে ছোট করা হচ্ছে ওটা স্যার। ছোট করা হচ্ছে, আমি বললাম যে ছোট করে আমি এটাকে করতে পারছি, কেমন করে ছোট করব সেটাই তো আজকে বলবো, আজকে তো পড়াবো সেটাই, যে কেমন করে ছোট করা হয় সেটাকে বলতে গিয়েই তো বলছি। তুমি কমপ্লিটটাকে শোনো মেঘনাথ, তুমি কমপ্লিটটাকে শোনো, তারপরে কমেন্টস করবে, ঠিক আছে? আমার পড়ানোর মাঝখানে কমেন্টস করবে না। তুমি কমপ্লিটটা শোনো, তারপরে তুমি পুরো জিনিসটাকে বোঝো, তারপরে তুমি কমেন্টস করো, ওকে? তাহলে আমরা, এটা আমার একটা বড় এক্সপ্রেশন, তাকে আমি ছোট করলাম। কি করে ছোট করলাম আমি কিন্তু বলিনি, এটাই আমরা শিখবো আজকে, কি করে ছোট করা হয় বা কি করে মিনিমাইজ করা হয়। তাহলে আমি কেন মিনিমাইজেশনের দরকার পড়ছে আমি সেটাও এখন বোঝাচ্ছি, যে আমার কেন মিনিমাইজেশনের প্রয়োজনটা পড়ছে, আমাকে কেন মিনিমাইজ করতে হয় এক্সপ্রেশনকে, না আমার লজিক গেটসের রিকোয়ারমেন্ট কমানোর জন্য, আমার সার্কিটটার কস্ট কমানোর জন্য। আমার যত কম গেট থাকবে আমার সার্কিটটার মধ্যে, তত আমার সার্কিটের পাওয়ার কনজামশনটা কমবে, কম পাওয়ার নেবে। আমার সার্কিটের কমপ্লেক্সিটি কমাতে হবে, আমার সার্কিটটা বেশি স্পিডে রান করবে, আমি ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সার্কিট থেকে আউটপুট পেয়ে যাব, আমার প্রোপাগেশন ডিলেটা কম হবে। ইনপুটটা আউটপুটে আসতে তোমার যে সময় লাগে তাকে আমরা বলি প্রোপাগেশন ডিলে।
সেই সময়টা কম হবে। তাহলে এগুলো কিন্তু একটা ভালো ডিজিটাল সার্কিটের কিছু ক্যারেক্টারিস্টিক। তাহলে একটা ভালো ডিজিটাল সার্কিট ডিজাইন করতে গেলে আমাকে কিন্তু এক্সপ্রেশনটাকে আমাকে অবশ্যই মিনিমাইজ করতে হবে। আর এই মিনিমাইজ করার জন্য আমরা যে অ্যালজাবরা ফলো করি বা যে রুলস ফলো করি তার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা। এই মিনিমাইজেশন করার জন্য আমরা যে অ্যালজাবরা ফলো করি বা যে রুলস ফলো করি বা তাকে আমরা বলছি বুলিয়ান অ্যালজাবরা। তাহলে বুলিয়ান অ্যালজাবরা আমরা কেন ব্যবহার করব না একটা এক্সপ্রেশনকে মিনিমাইজ করার জন্য, একটা এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য। কি এক্সপ্রেশন না লজিক এক্সপ্রেশন স্যার। তাহলে বুলিয়ান অ্যালজাবরা ক্যান বি ইউজ টু minimize some logic expression, or we can also say that Boolean algebra can also be used to simplify a logic expression. তাহলে আমরা সিম্পলিফাই কেন করছি তার রিজনটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে আমার সিম্পলিফিকেশনস করবার প্রয়োজনটা কেন না, অনেকগুলো রিজন আছে আমাকে সিম্পলিফাই করার জন্য, যে আমাকে কেন সিম্পলিফাই করতে হয় কোনো লজিক এক্সপ্রেশনকে। তাহলে বুলিয়ান অ্যালজাবরা বেসিক্যালি ইউজড ফর Boolean algebra basically used for মানে আমি লিখতে পারি it is used for simplifying and minimizing the complex Boolean expression, Boolean expression. এই বুলিয়ান অ্যালজাবরাকে আরও একটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে বাইনারি অ্যালজাবরা। তাকে আর একটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে বাইনারি অ্যালজাবরা। বিকজ আমরা এখানে শুধুমাত্র বাইনারি নাম্বারকে নিয়েই আমরা কাজ করি। বাইনারি নাম্বার বলতে আমরা সবাই জানি যে 0 আর 1। আমার লজিক ইনপুট লজিক আউটপুট, লজিক ইনপুট 0 1 হয়, লজিক আউটপুটটাও 0 1 হয়। আমি ইনপুট দেবো 0 1, আমার আউটপুটও আসবে 0 1। তার জন্য এটাকে অনেক সময় বলা হয় বাইনারি অ্যালজাবরা। আর এই বুলিয়ান অ্যালজাবরা তোমার যে ডেভেলপ করেছে, যে সায়েন্টিস্ট বা যে ম্যাথমেটিশিয়ান, তার নাম হচ্ছে জর্জ বুল। যে ম্যাথমেটিশিয়ান বুলিয়ান অ্যালজাবরাকে তোমার ডেভেলপ করেছে এই কনসেপ্টটাকে, বা আমার যে লসগুলো আছে সেই লসগুলো যে আমাকে প্রোভাইড করেছে বা ডেভেলপ করেছে, তার নাম হচ্ছে জর্জ বুল। 1854 মানে 1854-এ ফার্স্ট কিন্তু তোমার এই বুলিয়ান অ্যালজাবরাটা কিন্তু সে ডিসকভার করেছিল 1854। স্যার ওই সিম্পলিফাই এর পরে ওটা কি লিখেছেন? অ্যান্ড মিনিমাইজিং, ঠিক আছে, মিনিমাইজিং, MINI, হ্যাঁ। স্যার বুলিয়ান অ্যালজেব্রাটা মানে আমরা যখন করছি স্যার, আপনি বললেন না a প্লাস বি তার বার বার, হ্যাঁ, তো ওটা কিভাবে করব? তো ওটাই তো বলবো এবার। কেন করবো তো বুঝতে পেরেছো, কেন ইউজ করবো বুলিয়ান অ্যালজাবরা, কেন ইউজ করবো বুলিয়ান অ্যালজাবরা সেটা তো বুঝতে পেরেছো। এবার কিভাবে করবো আমি তো লসগুলো আমাকে জানতে হবে, তো তবে তো করতে পারবো। হ্যাঁ স্যার, মানে তাহলে সেই লসগুলো এখন তো জানবো, হ্যাঁ, তা কি করে করবো সেটা তো শিখবো আজকে। লিখেছেন দা কমপ্লেক্স, ওটা কি লিখেছেন না কি? দ্য কমপ্লেক্স বুলিয়ান এক্সপ্রেশন। তো ওটাই তো আমরা শিখবো যে কেমন করে কমপ্লেক্স বুলিয়ান এক্সপ্রেশন থেকে তাকে কেমন করে সিম্পলিফাই করা যায়, কেমন করে ছোট করা যায়, ওটাই তো শিখবো আজকে, ঠিক আছে। তো আমরা এখন কিছু বুলিয়ান অ্যালজাবরার কিছু রুলস দেখে নেব, বা বুলিয়ান অ্যালজাবরার কিছু প্রপার্টিজ দেখবো, বা কিছু লস দেখবো, যে লসগুলোকে কাজে লাগিয়ে আমি একটা কমপ্লেক্স কোনো এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করতে পারবো বা আমরা মিনিমাইজ করতে পারবো। তাহলে আগে আমাকে জানতে হবে লস কী কী আছে, আগে আমাকে জানতে হবে কী কী প্রপার্টিজ আছে, তারপরে আমরা একটা কোনো কমপ্লেক্স এক্সপ্রেশন নিয়ে তাকে আমরা বুলিয়ান অ্যালজাবরা দিয়ে তাকে আমরা মিনিমাইজ করব বা তাকে আমরা সিম্পলিফাই করব। এটা আমাদের পারপাস, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে আমাকে এখন লসগুলোকে আমাকে জানতে হবে, সেই লসগুলোকে আমরা এখন পড়তে যাচ্ছি। তাহলে জর্জ বুল 1854 সালে ফার্স্ট কিন্তু এই বুলিয়ান অ্যালজাবরা লসগুলোকে কিন্তু ডিসকভার করেছিল বা ডেভেলপ করেছিল বলতে পারি, বা ডিসকভার করেছিল বা প্রপোজড করেছে। তাহলে প্রত্যেকটা লসকে আমরা কিন্তু প্রুভ করে দেখাবো যে এই লসটা, আমি একটা লস মুখে বলে দিলাম যে এই লসটা কেমন করে আসছে, তার লেফট হ্যান্ড সাইড তার রাইট হ্যান্ড সাইড আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট কিনা বা সমান কিনা আমরা কিন্তু এখানে প্রুভ করে দেখাবো কীভাবে কাজ করছে, প্রত্যেকটা লসকে আমরা প্রুভ করে দেখাবো। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরার কিছু প্রপার্টিজ দেখবো বা কিছু লস দেখবো আমরা এখন, ঠিক আছে।
ফার্স্ট যে লসটাতে যাওয়ার আগে আমরা কিছু রুলস জেনে নিই, বুলিয়ান অ্যালজেব্রা কিছু রুলস জানবো, তারপরে আমরা লসে আসবো। তো বুলিয়ান অ্যালজেব্রা শেখার জন্য কিছু রুলস, তারপরে আমরা লসগুলো পড়বো, ঠিক আছে? আমরা এখানে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা বেসিক্যালি দুটো ভ্যালুকে নিয়ে আমরা কাজ করব, সেটা আমরা আগেও বলেছি, আবার বলছি। একটা হচ্ছে 1 ফর হাই আর 0 ফর লো, 1 ফর হাই আর 0 ফর লো। মানে আমরা এখানে যে ভেরিয়েবলগুলো ইউজ করব তার দুটো ভ্যালু থাকবে, একটা 0 হতে পারে সেই ভেরিয়েবলটার ভ্যালু, অথবা সেই ভেরিয়েবলটার ভ্যালু হতে পারে 1। আমি যদি ধরি যে আমার এ একটা বুলিয়ান ভেরিয়েবল, তার ভ্যালু আইদার 0 হতে পারে অথবা তার ভ্যালু 1 হতে পারে। এটা হচ্ছে আমার প্রথম রুলস। নাম্বার 2, সেকেন্ড রুলসটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে একটা কোনো ভেরিয়েবল তার মাথায় এরকম একটা বার দেওয়া আছে, এটাকে ওভার বার বলা হয় বা বার বলা হয়। এই বারটা মানে আমরা সবাই জানি যে এই বারটা এ বার, এটা তোমার ইউজ করা হয় যে এই ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট বোঝাতে, কমপ্লিমেন্ট করতে আমরা বারটা ইউজ করি। আমরা কোনো কোনো সময় এরকমভাবেও বার লিখতে পারি, আমরা আবার অনেক সময় আবার এরকমভাবেও বারটাকে লিখি। বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে আমরা 0 থাকলে 1 করবো আর 1 থাকলে আমরা 0 করবো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। নাম্বার 3, প্লাস অপারেটর। আমরা অনেক সময় প্লাস দেখে থাকি আমাদের বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে, আমরা অনেক সময় প্লাস দেখে থাকি। যেমন ধরে নাও হয়তো বললাম যে y ইকুয়ালস টু a বার b বার প্লাস ab। এই যে প্লাসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এই প্লাস অপারেটর, এটা তো অ্যাকচুয়ালি একটা অপারেটর। তাহলে এই প্লাস অপারেটর বেসিক্যালি আমরা ইউজ করি কেন না, আমাকে তার মানে দেখো a বার b বার প্লাস ab আছে, তাহলে এর সঙ্গে এটার কি অপারেশন হচ্ছে, প্লাসটাকে আমরা কি অপারেশন বলি, বলো? অর। তাহলে প্লাস অপারেটর দিয়ে আমরা কি অপারেশন করতে পারি, আমরা অরিং করতে পারি। এটাকে আমি সংক্ষেপে লিখছি অরিং মানে হচ্ছে অর অপারেশনস, ঠিক আছে? অরিং মানে হচ্ছে অর অপারেশনস। আর আমরা আরেকটা অপারেটর দেখি। প্লাসেরটা একটু বলে দিন আরেকটু, স্যার আমি বুঝতে পারলাম না। কেন প্লাস দিয়ে আমরা, এটা তো আমাদের লজিক্যাল অর গেট। তাহলে এর এক্সপ্রেশন কি হয়, এটা যদি y হয়, এটা যদি a b ইনপুট হয়, তাহলে এক্সপ্রেশন কি হয়, y ইজ ইকুয়াল টু a প্লাস b। তাহলে এর সঙ্গে বিটা কি আছে, অর আছে, এটা মানে তো অর, তাহলে এটা তো অর, তাই তো বলছি এখানে অরিং বলছি। অপারেটর প্লাস, তাকে আমি কি বলছি, অরিং বলছি, মানে অর অপারেটর, ঠিক আছে? আবার দেখো অনেক সময় আমরা দেখো ডট দেখি, আমরা অনেক সময় ডট ইউজ করি। যেমন দেখো এ বার ডট বি বার বা এ ডট বি, তাহলে এই মানে ডট অপারেটর বেসিক্যালি ইউজ করা হয় রিপ্রেজেন্ট, কি আমরা এটাকে দিয়ে কি রিপ্রেজেন্ট করতে পারি, ডট মানে আমরা কি বুঝি, অ্যান্ড অপারেশনস। আমরা এখানে লিখবো অ্যান্ডিং, এটা লিখছি আমরা অ্যান্ডিং বা অ্যান্ড অপারেশনস। তাহলে এই চারটে জিনিস আমরা একটু জানতাম আমরা সবাই, আমি এখানে অ্যাজ এ রুলস আমরা সেটাকে বললাম। এবার আমরা প্রপার্টিজ অফ বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা চলে আসবো। হ্যালো স্যার, হুম। বলছিলাম ওই 2 নাম্বারটা একটু এক্সপ্লেন করলে ভালো হতো, ওটা বুঝতে পারলাম না। ওই 2 নাম্বার এগুলো সহজ জিনিস, এগুলো কতবার হয়ে গেছে বলো? আমার এ একটা ভ্যালু আছে 0, আমি তার বার করছি, তাহলে এর বার করে আমার ভ্যালুটা কত আসবে, 1 আসবে। আর আমার একটা ভ্যালু আছে a ইজ ইকুয়াল টু 1, আর তাকে আমি যদি বার করি তাহলে আমার কি আসবে, ভ্যালুটা 0 আসবে। তাহলে এটাকে কি অপারেশন বলা হয়, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে ভুলে গেলে তো চলবে না এগুলো, এটা সেই ইয়ের সময় করেছিলাম, ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট অনেকবার করেছি। হ্যাঁ হ্যাঁ করেছি তো, ঠিক আছে? তাহলে এই চারটে রুলস সবার কাছে, তার মানে চারটে রুলস আমরা বুঝতে পেরেছি সবাই, বুলিয়ান অ্যালজেব্রা চারটে রুলস। আমরা এবার প্রপার্টিজে আসবো, এটা তো খুব পাতি জিনিস, সহজ জিনিস। আমরা এবার প্রপার্টিজে আসছি। প্রপার্টিজ, ঠিক আছে? ডিফারেন্ট প্রপার্টিজ থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। আমরা প্রপার্টিজ অফ বুলিয়ান অ্যালজেব্রা বা লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? প্রপার্টিজ গুলো স্যার এই রুলের মধ্যেই আছে না, রুল আলাদা প্রপার্টিজ আলাদা। আমি তো রুল বললাম যে আমি কিভাবে বুলিয়ান অ্যালজেব্রাতে আমাকে ব্যবহার করতে গেলে আমাকে কী কী জিনিস জানতে হবে, ঠিক আছে? আমি 0 মানে হাই, লো, 1 মানে হাই, বার মানে কমপ্লিমেন্ট, ডট মানে হচ্ছে অ্যান্ডিং, প্লাস মানে হচ্ছে অরিং, এটা হচ্ছে রুলস। এবার আমরা প্রপার্টিজগুলোকে দেখবো, এবার লসগুলোকে দেখবো, ঠিক আছে? এবার লসগুলোকে দেখবো। প্রত্যেকটা লয়ের কিন্তু একটা করে নাম আছে, হ্যাঁ? বুলিয়ান অ্যালজেব্রার প্রত্যেকটা লয়ের কিন্তু একটা করে নাম আছে। আমি প্রথম যে লটা দেখাবো সেই লটার নাম হচ্ছে অ্যানালমেন্ট ল। সেই লটার নাম হচ্ছে অ্যানালমেন্ট ল, ঠিক আছে? কি নাম বললাম, অ্যানালমেন্ট, এ এম নয় কিন্তু, এ ডবল এন,
ANNULMENT, অ্যানালমেন্ট ল। ওকে, তো অ্যানালমেন্টের স্পেলিংটা আরেকবার বলুন তো। ANNULMENT, ঠিক আছে, অ্যানালমেন্ট, দ্য অ্যানালমেন্ট ল। প্রত্যেকটা লয়ের কিন্তু নাম আছে, আমি কিন্তু নাম ধরে ধরে কিন্তু লগুলোকে বোঝাবো। পরীক্ষায় আসবে যে স্টেট দ্য অ্যানালমেন্ট ল অফ অ্যান বুলিয়ান অ্যালজাবরা, স্টেট দ্য অ্যানালমেন্ট ল অফ অ্যান বুলিয়ান অ্যালজাবরা, বা প্রুভ দ্য অ্যানালমেন্ট ল, এরকমভাবে কোশ্চেন আসবে। তাহলে আমাকে আমাকে লটা জানলে হবে না, আমার নামটাও জানতে হবে, লটার কি নাম আছে তার। এবার অ্যানালমেন্ট ল বলছে যে একটা ভেরিয়েবল আছে এ, এই ভেরিয়েবলটার সঙ্গে যদি আমি জিরোকে যদি আমি অ্যান্ডিং অপারেশনস করে দিই, এই একটা ভেরিয়েবল আছে এ, যার সঙ্গে যদি আমি জিরোকে যদি আমরা অ্যান্ড অপারেশন পারফর্ম করি জিরোর সাথে এর, তাহলে আমাকে কি রেজাল্ট দেবে, আমাকে কি রেজাল্ট দেবে? জিরো। এ একটা ভেরিয়েবল, তার সঙ্গে আমি জিরোকে মাল্টিপ্লাই করেছি, মানে আমি ডট করেছি, আমি কিন্তু এখানে ডট বলছি না, আমি বলছি এখানে অ্যান্ডিং করছি। তাহলে অ্যান্ডিং করলে আমাকে অবভিয়াসলি আমাকে অলওয়েজ আমাকে জিরোই দেবে, হ্যাঁ তাই তো? স্যার। তাহলে কেমন করে বুঝলাম স্যার, কেমন করে এটাকে আপনি প্রুভ করে দেখাবেন যেটা জিরো আসবে? না, আমি ধরলাম আমার তো এখানে একটা ভেরিয়েবল আছে, আমি ধরলাম আমি এর মানটাকে আমি একবার নিলাম জিরো, দিয়ে আমি এখন পুট করছি 0.0, মানে জিরোই আসছে, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু RHS, প্রুভড। আমি এখন এর মানটাকে 1 নিলাম, যে আমি এখন এই জায়গাটায় আমি এখন 1 পুট করছি এর জায়গায়, তাহলে 1.0, তাতেও জিরো আসছে। তাহলে আমি এর মানটা জিরো নিলে জিরো আসছে, এর মানটা 1 নিলে 1 আমার জিরো আসছে। তাহলে আমরা বলতেই পারি যে A.0 ইকুয়ালস টু জিরো, এটা কিন্তু ইউনিভার্সালি ট্রুথ, তাই তো? তাহলে আমার এখানে ভেরিয়েবলটার নাম আমি এ নিয়েছি বলে তার সঙ্গে তোমার জিরো মাল্টিপ্লাই করেছি বা আমি অ্যান্ডিং করেছি, তা আমার তো এর জায়গায় তোমার তো বিও থাকতে পারতো, তাই যদি আমি বলি B.0 তাহলে তো জিরোই আসবে। ইয়েস অর নো? B.0 মানে তোমার জিরোই আসবে, কারণ এ একটা ভেরিয়েবল, বিও একটা ভেরিয়েবল। আমি যদি বলি C.0, আমার স্যার জিরোই আসবে, কারণ এখানে ABC তো বুলিয়ান ভেরিয়েবল বা লজিক ভেরিয়েবল, তার ভ্যালু তো আইদার জিরো হতে পারে কিংবা 1 হতে পারে। তাহলে এটাকে আমি বলছি অ্যানালমেন্ট ল, আমার এটা কিন্তু আমাদের অ্যান্ডিংয়ের জন্য, এটা আমাদের অ্যান্ডিংয়ের জন্য। এবার যদি আমি বলি যে একটা ভেরিয়েবল তার সাথে যদি আমি 1কে যদি আমি যোগ করি, যদি আমি 1কে যোগ করি এর সাথে, তাহলে বলো তো আমাকে কি আসবে? এটা মানে কি আসবে? ওয়ান ওয়ান আসবে স্যার, ওয়ান ওয়ান। ওয়ান আসবে। 1 আসবে। কি করে বললে 1 আসবে? কারণ এটা একবার 1 ধরতে হবে, এটা একবার 0 ধরতে হবে। তাহলে আমি যদি এ এর মান যদি তোমার 0 ধরি, তাহলে 0 প্লাস 1 করে আমরা 1ই পাই। আবার এ এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 1 প্লাস 1 করে কিন্তু আমরা 1ই পাই। আমি কিন্তু এখানে কিন্তু যোগ করে দিলে হবে না, 1 প্লাস 1 মানে 2 পাবো না কিন্তু আমরা, বা 1 প্লাস 1 করে আমি কিন্তু এখানে 0 পাবো না। কেন কি? এটা লজিক্যাল অর অপারেশনস, এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশনস, এটা কিন্তু বাইনারি অ্যাডিশন নয় যে 1 প্লাস 1 করে আমরা 0 বসিয়ে দেবো, তাই না? কিন্তু স্যার এটা তো ব্যবহার। ঠিক আছে। এবার এবার একটা জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে A.0 ইকুয়ালস টু 0 আর A+1 ইকুয়ালস টু 1, তাহলে এই দুটোকে নিয়ে আমরা বলছি, এই দুটোকে আমি বলছি অ্যানালমেন্ট ল, ঠিক আছে? সিমিলারলি আমরা এই লটাকে তোমার নাম দিলাম অ্যানালমেন্ট ল নাম দিলাম। এর পরের যে লটাতে আমরা আসবো, তাহলে এটা সবাই বুঝতে পেরেছো লটা? এই অ্যানালমেন্ট ল কাকে বলছি আমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই তো? হ্যালো স্যার। হ্যাঁ স্যার লিখবার সময় তাহলে কি লিখব? হ্যাঁ, লেখবার সময় কি লিখবো, এক্স্যাক্টলি, ভালো প্রশ্ন, যে লেখবার সময় কি লিখবো। চলো কি লিখবো দেখি, একটু কি লিখবো একটু দেখি। আমি তখন লিখছি, দেখো, when the variable is ANDed and with বা ANDed with, আমি and with লিখছি বা ANDed with, যা খুশি লিখতে পারো। when the variable is and with 0, it will give the result 0, তাই তো? when the variable is ANDed with 0, it will give the result 0, প্রথমটা হয়ে গেল। সেকেন্ডটা কি লিখবো এবার? সেকেন্ডটা লিখবো এবার and when the variable is or with
1, it will give the result 1. ওকে, তাহলে এই স্টেটমেন্টটা লেখার পর আমি এখানে তো লিখবো a ডট জিরো ইকুয়ালস টু জিরো, আর নিচের স্টেটমেন্টটা লেখার পর আমি এখানে লিখবো a প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যানালমেন্ট ল। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা কি লিখলাম বুঝতে পারলে সবাই? স্টেটমেন্টটা কি লিখলাম, কেন লিখলাম, সবাই বুঝতে পারলে? আমি যা এক্সপ্রেশনে যা লিখেছি তার সঙ্গে ম্যাচ করিয়ে দেখো আমি তোমার স্টেটমেন্টটা লিখেছি। ঠিক আছে, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, কিছুই নেই গো, একটা ভেরিয়েবলের সঙ্গে জিরো মাল্টিপ্লাই করছি, জিরো পাচ্ছি, আর একটা ভেরিয়েবলের সঙ্গে ওয়ান যোগ করছি, তাহলে ওয়ান পাচ্ছি। তো এটাই হচ্ছে অ্যানালমেন্ট ল। ঠিক আছে, আর কিছুই নাই। আমি যদি ধরুন ওইটা যখন লিখতে বলবো, ওইটা না লিখে যদি এরকম করে দেখিয়ে দিই তাও হবে স্যার? হ্যাঁ, তাও হবে, কিন্তু এটা লিখলে আরও ভালো হবে। তুমি মার্কসটা যদি 2 থাকে তুমি 2 পাবে, আর যদি তুমি স্টেটমেন্টটা বসিয়ে দাও তাহলে তোমার সেখানে 2 তোমার না দিতে পারে, তোমাকে 1.5 দিতে পারে বা 1 দিতে পারে। ঠিক আছে, অতএব একটু স্টেটমেন্টটা লিখে দিলে ভালো হয়। আর যদি স্টেটমেন্ট না লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই, এটা ডিপেন্ড করে যে তোমার খাতাটা যে দেখছে তার উপরে। ঠিক আছে, সে যদি ভাবে 2 দেবো তাহলে 2 দেবে, কিন্তু লেখাটা দরকার, লেখাটা উচিত। ঠিক আছে, লেখাটা উচিত। ওকে, নাম্বার 2, সেকেন্ড লতে চলে আসি। আমরা সেকেন্ড লজ নাম্বার 2। সেকেন্ড ল এর নাম আছে একটা, তার নাম হচ্ছে আইডেন্টিটি ল। ঠিক আছে, আইডেন্টিটি ল। সেকেন্ড ল এর নাম হচ্ছে আইডেন্টিটি ল। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে স্টেট দ্য আইডেন্টিটি ল অফ এ বুলিয়ান অ্যালজেব্রা। স্টেট দ্য আইডেন্টিটি ল অফ দ্য বুলিয়ান অ্যালজেব্রা বা অফ এ বুলিয়ান অ্যালজেব্রা আসতে পারে, কোশ্চেন আসতে পারে। তাহলে আমাকে জানতে হবে যে আইডেন্টিটি ল কোনটা। ঠিক আছে, তো আইডেন্টিটি ল মানে হচ্ছে যে আগেরটা আমরা করেছিলাম অ্যানালমেন্ট ল, আর এখন আমরা এটা করবো আমরা আইডেন্টিটি ল। ওর জাস্ট রিভার্স। আমরা আগে দেখো, আমি এর সাথে আগে আমরা কি করেছিলাম, দেখো তো এর সাথে আমরা কি করেছিলাম, আগে কি অপারেশন করেছিলাম, জিরোর কি করেছিলাম, মাল্টিপ্লিকেশন করে ডট করেছিলাম, অ্যান্ডিং করেছিলাম, তাই তো? তাহলে এখন আমি আইডেন্টিটি লতে বলছি, আইডেন্টিটি তোমার লতে আমি বলছি যে আমি এখন এর সাথে আমি ওয়ানটাকে ডট করব, মানে অ্যান্ড করব, এর সঙ্গে ওয়ানটাকে অ্যান্ড করব। তাহলে এর সঙ্গে ওয়ানটাকে অ্যান্ড করলে আমরা কি পাবো বলো? এর সাথে ওয়ানটাকে অ্যান্ড করলে কি পাবো? এর সাথে 1টাকে অ্যাড করলে 1 বলো। 0 1 দুটো পেতে পারেন। হ্যাঁ, 0 1 স্যার দুটোই পেতে পারেন তো? 1 হতে পারে। না স্যার 1 হবে, 1 ভালো করে বলো। 1 স্যার। স্যার 1 হবে। বেশ, সবাই। এটা যদি 0 হয় তাহলে তো 0 হবে। হ্যাঁ হবে, তাহলে তুমি কি লিখবে তাহলে? এটা যদি 1 হয় তাহলে 1 হবে। হ্যাঁ, দুটোই আউটপুট আসতে পারে। তা দুটো যদি হয় তাহলে আমি কি লিখবো? 1 লিখবো আর একটা 0 লিখে দিই। না, তা তো হয় না, আমাকে তো একটাই লিখতে হবে, ইকুয়ালস টু পর আমাকে একটাই ভ্যালু লিখতে হবে, আমি তো অর দিয়ে লিখতে পারবো না, এটা হবে। এটা একটাই বের হবে, সেটা হচ্ছে 1ই বের হবে। এ বার বের হবে কি স্যার? না না, স্যার একটা কথা বলছিলাম স্যার। হ্যাঁ, স্যার আমার নেটওয়ার্কের জন্য স্যার শুনতে পাচ্ছি না স্যার। আইডেন্টি লটা কি বলুন তো একটু আরেকবার। আমি বললাম যে আমার একটা ভেরিয়েবল আছে এ, তার সঙ্গে আমি ওয়ান অ্যান্ডিং করেছি, আমার ভ্যালু কি আসবে বলো? কেউ এখনো বলতে পারেনি যে আমি এর সাথে ওয়ানটাকে অ্যান্ড করেছি, কি আসবে, ভ্যালু কি আসবে? ওটা ভ্যালু 1 আসবে। এ আসবে। এ আসবে, এক্স্যাক্টলি। কেন, এবার প্রশ্নটা হচ্ছে কেন আসবে স্যার, এটা দেখাই। এ ইকুয়ালস টু 0। কারণ স্যার এ যদি তো 0 হ্যাঁ, তাই এ ইকুয়ালস টু 0 মানে কি? আমি দেখো তোমার 0 ডট যদি 1 করি, আমার দেখো 0ই আসছে। তো 0টা কার ভ্যালু ধরেছি? এ ভ্যালু ধরেছি, তো আমি পাশেটা তো এ লিখতে পারি তো, পাশে আমি এটাকে তো এ লিখতে পারি তো। আমি তো এর মান তোমার তো 0ই নিয়েছিলাম, আমি তো 0ই পেয়েছি, তাহলে আমি তোমার এটাকে পাশে এ লিখতে পারি। আবার যখন 1 তখন দেখো 1.1 ইকুয়ালস টু তো 1ই হবে। তাহলে এই 1টা কার ভ্যালু? এর ভ্যালু, আমি পাশে তো এ লিখতে পারি তো, ইয়েস অর নো? তাহলে আমি এর মান যখন 0 তখনও দেখো আমি এ পাচ্ছি, আর এর মান যখন 1 তখনও দেখো আমি এ পাচ্ছি, তাহলে আমি এটাকে পাশে তো এ লিখতে পারবো তো, দেখো পারবো তো? হ্যাঁ স্যার। ব্যাপারটা কি? স্যার যখন যদি মানে এটা প্রশ্ন দেয় তাহলে স্যার হ্যাঁ। কিভাবে লিখবো? কোনটা প্রশ্ন দেয় যে কি লিখবো আইডেন্টিটি লটা? স্টেটমেন্টটা কি লিখবো? স্টেটমেন্টটা কি লিখবো তাই বলো, স্টেটমেন্টটা বলো। বাট স্যার স্যার ওই যে স্যার এটাই স্যার। এটা মানে স্যার আমি তোমাকে এটা এটা স্যার তো আমরা আচ্ছা আমি তোমাকে এটা প্রুফ বলুন স্যার এটা কি করে এলো একটু বলবেন, একটু বলতে পারবেন?
এটা আবার কি করে এলো? আমি তো এখানে এ তো একটা ভেরিয়েবল, তার তো তোমার দুটো ভ্যালু থাকতে পারে, আইদার জিরো জিরো হতে পারে কিংবা ওয়ান হতে পারে, এটা পারে তো, লজিক ভ্যারিয়েবল হ্যাঁ তো। কিন্তু তাহলে আমি কিন্তু 0 আর 1 হলে এটা কি করে আসছে? বাবা, তাহলে কোথায় আমাকে ফিরে যেতে হবে এবার? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার আমাকে স্যার এখানে তো মানে মানে যদি বলে প্রুভ দ্যাট আইডেন্টিফাই ল, হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখাচ্ছি তোমাকে, প্রুফ করে দেখাচ্ছি, আমি তখন দেখাচ্ছি প্রুফ করে, দেখো দেখো আমার এলএইচএস কি আছে, এলএইচএসটা কি আছে, এ ডট ওয়ান, এ ডট ওয়ান, এ মানে এটা এ তো অ্যান্ড ওয়ান, তাই তো? আমি এটাকে প্রুফ করব, এটা আমি কি এটাকে প্রুফ করে আমাকে কোনটা নিয়ে আসতে হবে, আরএইচএসটাকে নিয়ে আসতে হবে, তাই তো? আমি এখন ধরছি যে লেট লেট এ ইকুয়ালস টু জিরো, দিয়ে আমি এখন এখানে এলএইচএসে তোমার মানটা বসাচ্ছি, তাহলে এ ইন্টু ওয়ান আছে, আমি এখন ভ্যালুটা তোমার পুট করছি, এর মানটা কি আছে, জিরো আছে, তাহলে জিরো ডট ওয়ান, তাহলে জিরোর সঙ্গে ওয়ান অ্যান্ডিং করলে কি হয়, জিরোই হয়, জিরো হয়, হয়তো? তাহলে আমি যখন এর মান যখন জিরো নিলাম, আমি তখন দেখো জিরোই পাচ্ছি আউটপুটটা। তাহলে এই জিরোটা আমি তো কার ভ্যালু নিয়েছি, এর ভ্যালু তোমার জিরো নিয়েছি, তাহলে আমি এর পাশে তোমার এ লিখতে পারি না, এর পাশে আমি এ লিখতে পারি না, এ ইকুয়ালস টু জিরোর জন্য। আবার যদি আমি আমি আবার তোমার নিচ্ছি লেট এ ইকুয়ালস টু ওয়ান, আমার তো নেওয়ার জায়গা তোমার তো এই দুটো, আমি আইদার তোমার জিরো নিয়ে করতে পারি কিংবা ওয়ান নিয়ে করতে পারি, আমি তার অন্য কোনো ভ্যালু তো নিয়ে তো আর করতে পারি না, আমার তো বাইনারি ভ্যালু জিরো বা ওয়ান। 0 পাশে 1টা 0 আজ মানে এর মানটা 0 বলে ওই 0 সমান দিয়ে 1 ওয়ান ও এ লিখেছি, হ্যাঁ মানটা আমার জিরো এসছে বলে পাশে সমান দিয়ে এ লিখেছি, কেন না আমি এখানে তোমার তো লেট করে ধরে নিয়েছি তো এ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ তার জন্য আচ্ছা লিখেছি। আচ্ছা আবার আমি ধরলাম এ ইকুয়ালস টু ওয়ান, আমি তখন দেখো এখানে মানটা পুট করবো, এবার এ ডট ওয়ান তোমার এক্সপ্রেশনটা ছিল লেফট হ্যান্ড সাইডটা, আমি এখানে তখন মানটা পুট করছি, তাহলে এর মানটা তো ওয়ান, তাহলে ওয়ান ডট ওয়ান মানে কি পাচ্ছি, ওয়ানই পাচ্ছি। তা সেই ওয়ানটা কার ভ্যালু, ওয়ানটা কার ভ্যালু, এর ভ্যালু, তাহলে আমি পাশে তোমার এ লিখতে পারি, তাহলে আমি এ যখন জিরো নিচ্ছি তখন আমি এ পাচ্ছি, আবার এ যখন ওয়ান নিচ্ছি তখন আমি এ পাচ্ছি, তাহলে আমি এখন তো লিখতেই পারি যে এ ডট ওয়ান সমানই এ, আমার তো এটা প্রুফ হয়ে গেল, আমি তো তখন সবসময় তোমার তো আর এইচএস আমি এখানে পেয়েছি আর এইচএস সমান আর এইচএস, আমি এখানে তোমার পেয়েছি সমান আর এইচএস। ওইটা ডাইরেক্ট লিখে দিয়েছে বলে ঠিক আছে, বুঝতে পারছো। বোঝা গেল এবার? ঠিক আছে এবার বোঝা হ্যাঁ গেছে স্যার কনসেপ্টটা? হ্যাঁ স্যার বুঝা গেছে। তাহলে স্টেটমেন্টটা কি লিখবে বলো, স্টেটমেন্টটা কি লিখবে বলবো স্যার, বলো, বলবো স্যার, বলো। বলবো হ্যাঁ when the variable is when the when variable is the variable one, it will give the result the value of the variable. আরেকবার বলো শুনি, আরেকবার বলো, হোয়েন দ্য ভেরিয়েবল বলো। When the variable is ANDed with one, it হুম will give the result the হুম, value of the variable. হ্যাঁ বলতে পারো, বা বলতে পারো দ্য ভেরিয়েবল রিমেন্স দ্য সেম, দ্য ভেরিয়েবল রিমেন্স সেম, রিমেন্স দ্য সেম, তাই তো? ঠিকই বলেছো। আবার যদি আমি লিখি এখানে, এবার এটাকে এখন শেষ হয়নি কিন্তু এখনো, এটা তোমার একটা হলো, আইডেন্টিটি ল তোমার একটা হলো, ওখানে দেখো তোমার দুটো ছিল, দেখেছো আগেরটা, দেখো এই একটা ছিল আর এই একটা, দুটো ছিল, তাই না? তাহলে এর পরেরটা কি হবে, এখানে যদি এ প্লাস ওয়ান হয়, এখানে যদি এ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হয়, তাহলে আমি এখানে তোমার কি লিখবো, এখানে কি লিখবো, নেক্সটটা কি লিখবো, তাহলে নেক্সট রুলসটা কি লিখবো, a.0 এ পয়েন্ট জিরো কেন লিখবো, ওখানে একবার অ্যান্ড ছিল একবার অর ছিল, তাহলে এখানে অ্যান্ডটা হয়ে গেছে, তাহলে ওয়ান plus নয়, zero এ প্লাস জিরো a plus zero জিরো ইকুয়ালস so টু, that ইকুয়ালস টু এ প্লাস জিরো ইকুয়ালস টু a sir, a এ, এ প্লাস জিরো আরেকটা ইকুয়ালস স্যার, টু এ, আর হবে না, আরেকটা স্যার দেখতে আর হবে না, আর হবে না। দুটো দুটোই তো, ওখানে তোমার দুটো হয়েছে এখানে দুটো হয়েছে, তাই তো? তাহলে এটাকে আমাকে আর প্রুভ করতে হবে এ একবার প্লাস, 0 আর একবার 1 একবার জিরো একবার ওয়ান, তাহলে এটাকে আমাকে কি আর প্রুভ করা দরকার আছে, এ প্লাস জিরো মানে এ হবে, এই যে হয়, আচ্ছা, না। কোনো প্রুফ করা দরকার আছে কি, দরকার নেই, ফালতু টাইম নষ্ট করা হবে। তো এটা আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস জিরো ইকুয়ালস টু এ, আমরা দেখতে পেলাম এ ডট ওয়ান ইকুয়ালস টু এ, আমরা দেখতে পেলাম এ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, আর আমরা দেখতে পেয়েছি এ ডট জিরো ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তো যদি আমাদের মনেও না থাকে, পাশে আমরা এর ভ্যালু জিরো আর ওয়ান ধরে আমরা পাশে কোশ্চেন নিয়ে দেখতে পারবো যে কী আসছে, অ্যাকচুয়ালি আমরা নিজেরাই কিন্তু বের করতে পারবো যে আমার ভ্যালুটা কী আসে বা রাইট হ্যান্ড সাইডটা কী আসে, আমার যদি মনেও না থাকে। তো লসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, স্টেটমেন্টগুলোকে কিন্তু মনে রাখতে হবে। স্টেটমেন্টটা একটু বলে দিন না। তাহলে হোয়েন দ্য ভেরিয়েবল ইজ অ্যান্ডেড অ্যান্ড উইথ ওয়ান, অ্যান্ড আমি একবার লিখে দিচ্ছি, অ্যান্ড অর উইথ জিরো, অ্যান্ড অর উইথ জিরো, দ্য ভেরিয়েবল রিমেন্স, the variable remains the same,
তাই তো? বলতে পারি তো এটা? দেখো এ প্লাস জিরো মানে দেখো এই পেয়েছি, আবার দেখো এ ডট ওয়ান মানে দেখো কি পেয়েছি আমরা, দেখো আমরা দেখো এ ডট ওয়ান মানে কি পেয়েছি, এই পেয়েছি। তাহলে এর একটা ভেরিয়েবলের সাথে যদি আমরা ওয়ানকে যদি আমরা অ্যান্ড করি বা যদি আমরা জিরোকে যদি আমরা তোমার অর করি, আমরা কিন্তু এটাকেই পাই। আমি তাই লিখেছি এটা, যে হোয়েন দ্য ভেরিয়েবল ইজ অ্যান্ডেড উইথ ওয়ান অ্যান্ড অর উইথ জিরো দ্য ভেরিয়েবল রিমেন্স দ্য সেম। দ্য রিমেন্স দ্য সেম মানে কি, সেই ভেরিয়েবলটাই তোমাকে অ্যান্সারে আসবে। আমার এখানেও দেখো এ পাচ্ছি, আমি ওখানেও দেখো এ পেয়েছিলাম, আমি ওখানেও এ পেয়েছি, এখানেও এ পেয়েছি, তাহলে রিমেন্স দ্য সেম। স্যার কতগুলো ল আছে এটা? অনেকগুলো আছে, দাঁড়া এই তো শুরু হয়েছে, এই তো শুরু হয়েছে, দাঁড়াও এখন থেকে কতগুলো ল আছে বললে হবে? কারণ এখানে কঠিন লাগছে নাকি লগুলো? কঠিন লাগছে কি? না না স্যার, তাহলে লগুলো তাহলে মনে রাখতে কঠিন হবে না, না, খুব আমি ইন্টারেস্টিং জিজ্ঞেস লগুলো, তো না হলে এগুলা এগুলো তোমাকে না জানলে তুমি তো করতে পারবে না। তুমি এগুলো না জানলে তুমি তো কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনকে তুমি তো মিনিমাইজ করতে পারবে না, কারণ কখন কোনটা লাগবে তোমাকে ভাবতে হবে, কখন কোনটা লাগবে, ওটাই হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট তোমার হচ্ছে আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট ল, ঠিক আছে, আইডেমপোটেন্ট ল। আমি লসগুলোকে কিন্তু নাম দিয়ে দিয়ে বলছি কেন বলো তো? কারণ আমি যদি তোমার এই নামগুলো যদি না বলি, আমি তোমার ধরুন ডিরেক্ট যদি তোমার লটাকে লিখে দিতাম, তখন পরীক্ষা যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ আইডেমপোটেন্ট ল বা স্টেট দ্য আইডেমপোটেন্ট ল, তখন তুমি কিন্তু ভাবতে যে স্যার তো লগুলো সব পড়িয়েছে, কিন্তু স্যার তো নামটা বলেনি, কোনটা কোনটা কোন লয়ের কি নাম, তাই না? তার জন্য কিন্তু আমি কিন্তু নামগুলোকেও বলছি, লটাকেও কিন্তু বলছি। স্যার নামগুলো না বললে তো লটা ইয়ে করা যাবে না, হুম, accept করা না যাবে বলাই বলাই যাবে, আমি তো তোমাকে তো প্রুভ করে দেখিয়ে দেবো, আমি তো নামটা না বলে বলতেই পারি, বলতেই পারি। অনেক জায়গাতে তো বলেই না নামগুলোকে। দেখো কি বলছে, ছেড়ে দাও ওসব কথা, ছেড়ে দাও, যাই হোক। আমি দেখো আইডেমপোটেন্ট ল বলছে যে যখন একটা ভেরিয়েবলের সাথে সেই ভেরিয়েবলটাকে যদি আমি একবার ডট করি বা অ্যান্ড করি, আর একটা ভেরিয়েবলের সঙ্গে যখন সেই ভেরিয়েবলকে যদি আমি এখন অ্যাড করি বা অর করি, তাহলে আমার রেজাল্ট কী হবে। সেম ভেরিয়েবলের মধ্যে আমি একবার ডট করলাম আর একবার আমি অর করলাম, একবার অ্যান্ড করলাম একবার অর করলাম, তাহলে কি আসবে? বোথ কেসে আমার কি রেজাল্ট আসবে? বোথ কেসে আমার কি রেজাল্ট আসবে? এটা আসবে স্যার, এটা স্যার এ আসবে। এ আসবে স্যার। এ আসবে, তাহলে দুটোই এ আসবে, তাই তো? দুটোই এ আসবে না এবার আসবে? আবার এবার চলে আসলো, এ আসবে বলো ঠিক করে বলো, এ আসবে না এবার আসবে? এ আসবে Yeah. হ্যাঁ, এ আসবে, এবার নয়, এ আসবে। কেন এ আসবে? কেন? আমি কিন্তু এখানে যোগ বা গুণ করছি না, আমি এখানে কিন্তু লজিক্যাল অর করছি, লজিক্যাল অ্যান্ড করছি। অ্যান্ডের কাজ আর গুণের কাজটা সেম, কিন্তু যোগের কাজটা কিন্তু অরের সঙ্গে সেম নয়। কারণ লজিক্যাল অরে ওয়ানের সাথে ওয়ান, লজিক্যাল অর করলে ওয়ানই হয়, কিন্তু যোগ করলে, বাইনারি অ্যাডিশন করলে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো হয়, তাই না? তাহলে আমি যদি একটা লকে যদি আমরা প্রুভ করার চেষ্টা করি, আমি ধরুন এটা ওয়ান বললাম, এটাকে টু বললাম, হ্যাঁ, আমি প্রথম লটাকে প্রুভ করতে যাচ্ছি। আমার এলএচএসটা হচ্ছে এ ডট এ। তো আমি এখন ধরছি যে লেট এ ইকুয়ালস টু জিরো, যে আমি এখানে মানটা পুট করছি, তাহলে জিরো ডট জিরো মানে কি আসছে? জিরো আসছে, তো সেটাই তো আমার এর ভ্যালু, তাহলে পাশে তো এ লিখতে পারি তো। আবার আমি লেট এ ইকুয়ালস টু ওয়ান ধরলাম, তাহলে ওয়ান ডট ওয়ান মানটা বসালাম, ওয়ান ডট ওয়ান ইকুয়ালস টু ওয়ান পাচ্ছি, সেই ওয়ানটাই তো আমি ধরেছি যে এ ইকুয়ালস টু ওয়ান, আমি তো পাশেটাকে এ লিখতে পারি। তাহলে আমি এখন বলতে পারি যে না স্যার এ ডট এ মানে হচ্ছে এই হবে, এ ডট এ মানে এই হবে, বলতে পারি তো। তো সিমিলারলি হ্যাঁ স্যার। এ প্লাস এ ইকুয়ালস টু এ কেমন করে প্রমাণ করবো? এ প্লাস এ ইকুয়ালস টু এ, না আমি এর মানটা জিরো নিলাম, তখন দেখো জিরো প্লাস জিরো, দেখো আমি জিরো পাচ্ছি, তাই না? তাহলে জিরোটা কার ভ্যালু? এর ভ্যালু, তাই আমি তো পাশে এ লিখতে পারি তো, এ লিখতে পারি তো, তাই না? আবার দেখো আমি এর মান যখন ওয়ান নেব, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কিন্তু জিরো নয়, ওয়ান প্লাস ওয়ান মানে কিন্তু ওয়ান, এটা কিন্তু লজিক্যাল অর, এটা কিন্তু লজিক্যাল অর। তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কি? ওয়ান। তাহলে সেই ওয়ানটা তুমি কার ভ্যালু নিয়েছো? ওয়ানটা এ মানে তো ওয়ান নিয়েছো, আমি পাশেটাকে ওয়ান এ লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারলাম এখন এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। তাহলে এ প্লাস এ ইকুয়ালস টু এ আর এ ডট এ ইকুয়ালস টু এ। তোমাকে কিন্তু ফলো করতে হবে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল ফলো করলে আর কোনো ঝামেলাই হবে না, কোনো সমস্যাই হবে না। তুমি ভাবতে যাবে না যে প্লাস আর বা করি দেন তো। করেছি, প্রথম দিনই করেছি ট্রুথ টেবিল। লজিক গেটস পড়াইনি, লজিক গেটসের দিনই তো পড়িয়েছি ট্রুথ হ্যাঁ টেবিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এবার করি। ঠিক আছে, তাহলে আমি এটা স্টেটমেন্টটা কি লিখবো? স্টেটমেন্টটা কি লিখবো? না হোয়েন দ্য ভেরিয়েবল স্যার এরকম লিখে দিলেই তো হয়, when the variable is
or with variable remain the same? তাই তো বললাম, তাই তো আমি বলবো, তুমি তুমি যেটা বললো আমি সেটাই বলবো, যে হোয়েন দ্য ভেরিয়েবল ইজ অ্যান্ড অর, ইজ অ্যান্ড অর, তাই না? আমি দেখো অ্যান্ডও করছি, আবার দেখো অরও করছি। উইথ ইটসেলফ, তার সঙ্গে আমি অ্যান্ড করছি, তার সঙ্গে আমি অর করছি, উইথ ইটসেলফ বলতে পারি। দ্য ভেরিয়েবল রিমেন সেম, দ্য ভেরিয়েবল রিমেন সেম বা আনচেঞ্জড, দ্য ভেরিয়েবল রিমেন সেম বা আনচেঞ্জড বলতে পারি, তাই তো? তা আমি এটাকে একটু পাশে একটু লিখি, স্টেটমেন্টটা লিখে দিই। স্টেটমেন্টটা যারা নোট ডাউন করছে তাদের সুবিধা হবে, যে হোয়েন দ্য ভেরিয়েবল ইজ and or with itself the variable remains same or কি লিখেছেন? unchanged। উইথ ইটসেলফ, হুম, হ্যাঁ হ্যাঁ, উইথ ইটসেলফ, হ্যাঁ উইথ ইটসেলফ দ্য ভেরিয়েবল আনচেঞ্জড, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি, আমরা এটাকে দেখেও লিখলাম, এটাকে দেখেও একসঙ্গে লিখে দিলাম, এখানে অ্যান্ড করেছি আর অর লিখে দিয়েছি একসাথে, ঠিক আছে? দেখো তাহলে এটা সবাই বুঝতে পারলে, আইডেমপোটেন্ট ল সবাই বুঝতে পেরেছো? আইডেমপোটেন্ট ল সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার কিন্তু স্যার নামটা একটু মানে আগেরটা একটু কেমন লাগছে এটা? সে তো নামটা তোমার ধরো ওই জর্জ বুল দিয়েছে, তোমাকে এবার জর্জ বুলকে জিজ্ঞেস করতে হবে যে কেন নামটা এরকম নাম- দিয়েছেন, ঠিক আছে? নাম সে নামটা নাম কেন সে আপনি ক্যা এরকম কাম। দিয়েছেন, তো সেটা জর্জ বুলকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? কিছু কিছু নাম আমাদের ম্যাচ করে, অনেক সময় নামের সাথে তার কাজটাও ম্যাচ করে, ঠিক আছে? হ্যাঁ আমরা স্যার, এটাই হ্যাঁ বললো। হ্যাঁ, আইডেমপোটেন্ট আমরা এরপরে লসে চলে আসবো। স্যার নাম সে ক্যা কাম। হুম, দেখেছো মেঘনাথ ফর্মে চলে এসছে, ঠিক আছে? এরপরে নেক্সট ল, তার নাম হচ্ছে কমপ্লিমেন্ট ল। ওকে, কমপ্লিমেন্ট ল, মানে এখানে কিছু কমপ্লিমেন্ট অপারেশনস হবে, তার জন্য বলছে কমপ্লিমেন্ট ল। ওকে, চলে আসি যাক কমপ্লিমেন্ট লতে। এই লটা কিন্তু খুব আমাদের কাজে লাগে কোনো লজিক এক্সপ্রেশনকে মিনিমাইজ করার জন্য, এই লটা খুব ইন্টারেস্টিং একটা ল। দেখো আমি একটা ভেরিয়েবল নিলাম এ, তার সাথে আমি সেই ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট করে আমি তার সাথে অ্যান্ড অপারেশন পারফর্ম করছি। ভালো করে বোঝো, একটা ভেরিয়েবল নিলাম এ, তার ট্রু ফর্ম, তার সাথেই আমি সেই ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট করে আমি অ্যান্ড অপারেশন পারফর্ম করছি। তাহলে আমার রেজাল্ট কি হবে, এটা আমার কোশ্চেন তোমাদের কাছে। 0 হবে স্যার। আবার আমি একটা ভেরিয়েবল নিলাম, তার সাথে আমি লজিক্যাল অর করছি, সেই ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট করে তার ভ্যালু কি হবে, এটা আমার কোশ্চেন, ঠিক আছে? বলো কি হবে? এটা 1 হবে স্যার। স্যার একটা 0 একটা 0 একটা 1, তাহলে প্রথমটা 0, বার স্যার হচ্ছে 0 আর একটা 1। তাহলে প্রথমটা 0 হচ্ছে আর তারপরেরটা এটা এবার- বলছো 1 হচ্ছে। এবার প্রুফ করতে হবে, আমাকে প্রুফ করে দেখতে হবে, তাই তো? আমাকে প্রুফ করে দেখতে হবে, ঠিক আছে? তো দেখা যাক, আমি একটা প্রুফ করলে বাকি প্রুফটা তোমরা নিজেরাই করতে পারবে, খুব সহজ। আমি LHS এ ডট এবার আমি এখন এর ভ্যালুটাকে তোমার কনসিডার করলাম 0, এটাকে তোমার কনসিডার করলাম 0, আমি এখন 0টাকে পুট করছি এখানে 0.0 বার। তার মানে দেখো 0.0 বার মানে তোমার 0.1, তার মানে কি পাচ্ছি, 0ই পাচ্ছি, তাই তো? আবার এর মানটাকে আমি 1 ধরলাম, দিয়ে আবার পুট করবো LHS এ 1.1 এর বার, কি পাচ্ছি 1.0, তাহলে 1.0 করে কত হয় স্যার? 0ই হয়। যে 0.01 তাহলে এটা 0.1 হচ্ছে, তাই না? তাহলে আমি এখানেও 0 পাচ্ছি, আমি এখানেও 0 পাচ্ছি, তাহলে আমরা ইউনিভার্সালি বলতেই পারি যে স্যার তার মানে এ ডট এবার মানে তো 0ই আসছে, বলতে পারি না? Yes, yes. বলতে পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ তো স্যার। সেমভাবে তোমরা সেকেন্ড লটা, এই সেকেন্ড কমপ্লিমেন্টে তোমার যে সেকেন্ড যে লটা, তুমি তাকেও প্রুভ করতে পারো যে আমার LHSটা আছে এ প্লাস এবার, আমি একবার এ এর মানটাকে কনসিডার করলাম 0, তখন কি হচ্ছে 0 প্লাস 0 বার, তাহলে 0 প্লাস 0 বার মানে তোমার হচ্ছে 0 প্লাস 1, তার মানে কি পাচ্ছি 1 পাচ্ছি স্যার, 1। আবার এর মানটাকে যখন স্যার আমি 1 কনসিডার করছি, তখন আমি আবার পাচ্ছি 1 প্লাস 1 এর বার, অর্থাৎ 1 প্লাস 0, তাহলে 1 প্লাস 0 মানে তো 1ই হয়,
তাহলে আমি এখানেও 1 পাচ্ছি, আমি এখানেও 1 পাচ্ছি, তাহলে আমি এখন লিখতেই পারি a প্লাস a বার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ আ RHS, দ্যাট ইজ আ প্রুফ। প্রুফ, ঠিক আছে। তাহলে ডট করলে বা অ্যান্ড করলে আমার 0 হয়, সেম ভেরিয়েবলের সাথে সেম ভেরিয়েবলে বার করে। আর সেম ভেরিয়েবলের সঙ্গে তোমার সেম ভেরিয়েবলের কমপ্লিমেন্টে যদি আমরা লজিক্যাল অর অপারেশন করি, তাহলে সবসময় কিন্তু আমাদের 1 হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার তোমার ধরো তো একটা কোনো এক্সপ্রেশন এসছে এরকমভাবে যে বি ডট বি বার সমান কী হবে, তুমি কি বলবে? 0 বলবে। আর বি প্লাস বি বার তোমার কি হবে? 1 হবে। তাহলে আমার সবসময় যে আমার এ দিয়ে এক্সপ্রেশন থাকবে তার তো কোনো মানে নেই। আমার তো এক্স ওয়াই দিয়েও থাকতে পারে যে এক্স ডট এক্স বার সমান 0, আর আমার থাকবে এক্স প্লাস এক্স বার তোমার তার মানে তোমার হচ্ছে 1। স্যার এক্সপেরিয়েন্সটা বলে দেবে কি দিয়ে থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে, আমার তো বলে তো দেবেই তো এক্সপ্রেশন, আমাকে তো তোমার এক্সপ্রেশন দেওয়া থাকবে। ধরো না একটা এরকম একটা এক্সপ্রেশন আছে, ঠিক আমি আছে? বলছিলাম এই যে অঙ্কগুলো করানো হলো এগুলো আমাদের মানে একটা একদম স্যার এগুলো স্যার কিরকম একটা টাইপের প্রশ্ন পড়ে? মানে করে দিন না, মানে কেমন করে আমরা এই যে দেখো, এই যে দেখো, তোমার জন্য এরকম একটা এক্সপ্রেশন আছে, তোমার জন্য এরকম একটা এক্সপ্রেশন আছে, ঠিক আছে? তোমাকে এটাকে বলেছে যে এটাকে মিনিমাইজ করতে। মিনিমাইজ দ্য ফলোয়িং এক্সপ্রেশন বাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। মিনিমাইজ দ্য ফলোয়িং এক্সপ্রেশন বাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। তুমি এটাকে মিনিমাইজ করবে, করো। ইকুয়ালস স্যার টু, ab plus তাহলে এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি? 0 জিরো, a প্লাস b 0। তারপরে কি পাচ্ছি, এটাকে আমি কি কমন নেবো এর থেকে? কি কমন কমন যাবে? বি কমন যাবে। বি কমন গেলে কি পড়ে থাকে? এ প্লাস এ বার পড়ে থাকে, তাই তো? এবার কি হবে? 0 প্লাস বি ইন্টু এ প্লাস এ বার মানে 1, যে দেখে এসছি আমরা পড়ে এসছি লসটা পড়ে এসছি। এবার 0 প্লাস বি ডট 1, বি ডট 1 মানে কি হয় বলো দেখি? একটু আগেই পড়ে আসলাম, আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল, বি বি। b সেট হবে তাহলে এখন কি পাচ্ছি আমরা? বি প্লাস 0 মানে কি হয়? বি প্লাস 0 মানে বি। তাহলে আমি এখন কি পেয়ে গেলাম এক্সপ্রেশনটা? y ইকুয়ালস টু বি। আগে এক্সপ্রেশনটা কতটা বড় ছিল? আগে কেমন দেখতে ছিল এক্সপ্রেশনটা? এতটা বড় ছিল। আর এখন কেমন দেখতে হয়েছে? কমন নিয়ে যায় এখান থেকে স্যার, কমন নেওয়া যায় হ্যাঁ, তো কমন যায় না? আমি তো সিম্পলিফাই করব, কমন নেব না? অবশ্যই কমন নেব। না স্যার? মানে হ্যাঁ এই যে অবশ্যই যেগুলো অবশ্যই, করবো, ওই কমন তো নিতেই হবে। বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো করছি ওগুলো এরকম করে করবো নাকি? তাই তো দেখালাম তো, একটা স্যাম্পল দেখালাম তো, যেটুকু ল শিখে এসেছি তার থেকে একটা স্যাম্পল দেখালাম তো। হ্যাঁ তাহলে স্যার। এবার আমাকে বলো যে আগের এই সার্কিটটা যদি আমি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি সিম্পলিফিকেশন না করে যদি করতে যেতাম, তাহলে কেমন সার্কিটটা হতো? এটা আমার সার্কিটটা এ বড় থাকতো, খরচা বেশি হতো আর কি। খরচা বেশি হতো। বেশ, কেন খরচাটা বেশি আমি তো দেখাই, একটু প্রমাণ করে কারণ দেখাই। গেটগুলো অনেকগুলো লাগতো আর কি। অনেকগুলো গেট লাগতো, বেশ ঠিকই বলেছো। এবার দেখাই আমার সার্কিটটা কেমন, কতটা কমপ্লেক্স হতো দেখো সার্কিটটা। তাহলে আমরা দেখো এ ইন্টু এ বার, এ আর হচ্ছে এ বার আমি এখানে অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করেছি। এ বি আছে, এটা এ, এটা বি, অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করেছি। আর এ বার বি, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি, অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করেছি। এই তিনটেকে নিয়ে আমি একটা অর গেটে ঢুকিয়ে দিচ্ছি, তাই না? একটা অর গেটে ঢোকাচ্ছি। এটা ধরো আমার একটা অর গেট, কারণ যোগ আছে যে মাঝখানে লজিক্যাল অর আছে, অর গেটে ঢোকাচ্ছি। এটা আমার আগেকার সার্কিটটা ছিল, ঠিক আছে? এইটার রেসপেক্টে আমার এই সার্কিটটা, ঠিক আছে? আর এখন আমরা কি পেলাম মিনিমাইজ এক্সপ্রেশনটা? y ইকুয়ালস টু বি, একটা লম্বা লাইন টেনে দাও, বি এর একটা লম্বা লাইন, সেটাই হচ্ছে আমার আউটপুট y। কোন সার্কিটটা সহজ লাগছে? সার্কিট তো এটাই সোজা লাগছে। তাহলে আমরা কেন মিনিমাইজ করি বোঝা গেল? কেন মিনিমাইজ করি? তাহলে মিনিমাইজটা আমরা করি কার হেল্প নিয়ে করলাম? মিনিমাইজটা? বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? So that is the uses of Boolean algebra, to simplify the Boolean expression or to minimize the Boolean expression. That is the main purpose of Boolean algebra. Okay? কিন্তু স্যার কোশ্চেনটা স্যার এটা স্যার মানে সেম ওয়ার্ক তো স্যার করতে পারবে না স্যার, এটা Same work? মিনিমাইজেশন তো সেম ওয়ার্ক তো করতে পারবে না। Same work মানে তুমি কি বলতে যাচ্ছ বলো? Same work বলতে কি বলতে যাচ্ছ বলো? মানে স্যার এই যে স্যার আপনার যে এই যে স্যার মানে যেই গেটগুলো স্যার এই কাজটা করতে পারবে, সেই গেট সেইটা তো এই মানে এই সিমিলাইজেশনে তো সেইটা করতে পারবে না। না, যেমন তুমি কি বলছো বলো? মানে যেমন তুমি বলছো ইনপুট দিলে আউটপুট আসবে না? স্যার দুটো ক্ষেত্রে আউটপুটটা সমান হবে না, হবে না? হ্যাঁ, সমান তো হবেই। দেখাই কি সমান তো হবেই। তাহলে আমরা কেন করলাম তাহলে মিনিমাইজেশনটা?
দেখাই আমি তোমাকে কেন সমান হবে, সমান হবে না হবে না তুমি তুমি দেখো, তোমরা অবজার্ভ করো। ধরো আমি এই সার্কিটে, ধরো আমার তো এ আর বি ইনপুট, তাই তো? তো আমার আউটপুট দেখো, এটা ওয়াই, আউটপুটটা হচ্ছে ওয়াই। আমি এর একটা ট্রুথ টেবিল করেছি, ঠিক আছে? এটা আমার একটা ট্রুথ টেবিল করা আছে, ওকে? আমি করবো, এটা এখন করিনি, করবো এবার। আর সেকেন্ডটার ক্ষেত্রে আমি এখানে একটা ট্রুথ টেবিল করেছি। আমার তো এর তো কোনো কাজই নেই এখানে, আছে? আমি তাও এখানে এ বি ইনপুট দিয়ে রাখলাম, ঠিক আছে? 0 0 0 1 1 0 1 1। আমার এখানেও তাই 0 0 0 1 1 0 1 1। এবার ভেরিফাই করব আমার এই সার্কিটটাকে বা ইউজিং দ্য ভ্যালু বা ইউজিং দ্য ট্রুথ টেবিল। এর মান কি আছে? 0, বি এর মান 0, এটা 0, বিটা 0, ঠিক আছে? তাহলে আমার এখন না কি আসবে? এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে এ বার, তাই তো? তাহলে এ বারটা কি আসে? 1। এ যদি তোমার 0 হয় তাহলে এ বারটা 1, ঠিক আছে? তাহলে এ ইন্টু এ বার ঢুকছে এখানে, তার মানে দেখো 0 ইন্টু 1 ঢুকছে, 0 আর 1 ঢুকছে, তাহলে এটা কী পাবো? 0। আর সেকেন্ডটা দেখো কি পাচ্ছি, সেকেন্ড দেখো কি পাচ্ছি, আমার দেখো এবার এখান থেকে তুমি দেখো কি পাচ্ছ, তুমি এখানে 0 আর 1টা তুমি ফার্স্টে দিলে, আর তারপর দেখো তোমার কি আছে সেকেন্ড, এই গেটটা দেখো, এটা 1 নাম্বার গেট, এটা 2 নাম্বার গেট, এটা 3 নাম্বার গেট। এখানে দেখো তোমার দেখো এটা ঢুকছে, এ ঢুকলো এখানে, এটা কত আছে ভ্যালু? 0 আছে। আর দেখো এটা তোমার দেখো বি ঢুকছে, বি এর মান কত আছে? 0 আছে। তাহলে 0 ইন্টু 0 মানে কত? না 0, 0, ঠিক আছে? আর এবারের মান কত? এটা দেখো এবার ঢুকছে, তো এবারের মান কত? 1। আর এটা দেখো তোমার বি এর মান, বি এর মান কত আছে? না 0 আছে। তাহলে 1 আর 0 ঢোকালাম, তো কী পাবো এখানে? 0। তাহলে এই ওয়াইটা আমরা কী পেয়ে গেলাম? তার মানে 0 প্লাস 0 প্লাস 0 করে ওয়াইটা কী পেয়ে গেলাম প্রথম কেসে? 0 পাচ্ছি তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। পাচ্ছি। এবার আমি এখন এর মান 0, বি এর মান 0, তো আমার এর মানের উপর তোমার ডিপেন্ডই করছে না আমার সার্কিটটা, সেকেন্ড সার্কিটটা। বি এর মান কত আছে? 0 আছে। তুমি বিতে এখন 0 ইনপুট অ্যাপ্লাই করলে তুমি আউটপুটে সেই 0টাই তো আমার আসছে। কি পাচ্ছি আউটপুটটা? ওয়াইটা পাচ্ছি না 0? ইয়েস অর নো? স্যার হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ স্যার। তুমি যদি আবার যদি তুমি অ্যাপ্লাই করো 0 1 ইনপুট এই সার্কিটে, তোমার যা আউটপুট আসবে, আর তুমি যদি এখানে 0 1 ইনপুট অ্যাপ্লাই করো তোমার এই সার্কিটে, তোমার কিন্তু সেম আউটপুট আসবে, আসতে বাধ্য। যদি আমার ঠিক না আসে তাহলে আমার মিনিমাইজেশন করা হয়নি, ভুল হয়েছে আমার করাটা মিনিমাইজেশন। স্যার কি হলো? ওইটা 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 আরেকবার বল দিন না। ওটা বলার কিছু নেই, আমি জাস্ট এখানে ভেরিফাই করলাম ইনপুটগুলোকে দিয়ে, আমি এখানে জাস্ট ইনপুটগুলোকে দিয়ে ভেরিফাই করেছি, আর কিছু করিনি। আমি এর মান 0 ধরেছি, বি এর মান 0 ধরেছি, তাই তো বলা আছে আমাকে এর মানটা 0, বি এর মানটা 0। তাহলে এর মান 0 হলে এ বারটা কত হবে? 1 হবে। আর বি এর মান 0 হলে বি বারটা কত হবে? 1 হবে। আমার তো বি বার এখানে লাগেনি, আমি তার জন্য এখানে 1টা বসাইনি। এবার এই গেটটা কার কার সঙ্গে কানেক্টেড? না এই ইনপুটের সঙ্গে কানেক্টেড, তাহলে ইনপুটটা কত? 0 ইনপুট, তাহলে দেখো 0 বসিয়েছি। এই ইনপুটটা কার কত আছে? 1 আছে, দেখো 1 বসিয়েছি। তাহলে 0 ইন্টু 1 করে কত হয়? 0 হয়। আবার সেকেন্ড গেটটা দেখো তোমার এই এটা দেখো এর সঙ্গে কানেক্টেড, তাহলে এর মানটা কত আছে? 0 আছে, 0 বসিয়েছি। আর এটা আমার কার সঙ্গে কানেক্টেড? দেখো বি এর সঙ্গে, দেখো 0 বসিয়েছি। তো সেম ভাবে তোমার এই 3 নাম্বারটা তাই করেছি, এটা এটা এর সঙ্গে কানেক্টেড, মানে এটা 1 আছে আর এটা তোমার 0 আছে। তাহলে 1 ইন্টু 0 মানে কত? 0, 0 ইন্টু 0 মানে কত? 0। তাহলে 3টে 0কে তোমার যোগ করলে কি হয়? 0 হয়। আমি তার জন্য 0 বসিয়েছি এখানে, ঠিক আছে? তাহলে ভেরিফাই কিন্তু হবেই, আমার ভেরিফাইড কিন্তু হবেই, ভেরিফাইড তো হবেই, আমার ম্যাচ করবে। না ম্যাচ করলে আমার ভুল আছে মিনিমাইজেশন করতে, ঠিক আছে? না যদি না ম্যাচ করে তাহলে কিন্তু আমার মিনিমাইজ করতে আমার ভুল হচ্ছে, ঠিক আছে? তো আমরা কিন্তু পাশে আমরা ভেরিফাই করে দেখতে পারবো, আমরা ভেরিফাই করে দেখতে পারবো যে কীভাবে কাজ হচ্ছে, ঠিক আছে? আমি ঠিক করলাম না ভুল করলাম, ঠিক আছে? আমি ঠিক করলাম না ভুল করলাম, তাহলে কিন্তু সেটা ভেরিফাই করে আমাকে দেখতে হবে। এবার আমরা এতক্ষণ ধরে তো তোমার এটা দেখলাম, এবার আমরা নেক্সট লতে চলে আসবো। আমরা কিন্তু অ্যাপ্লিকেশনসটা বুঝতে পারলাম, বুলিয়ান অ্যালজাবরার অ্যাপ্লিকেশনসটা আমরা কিন্তু বুঝতে পারলাম। ওইটা ধরো স্যার, কি হলো? বলি ওই যে যেটা বড় করে দেখালেন ওইটা বুঝতে পারলাম, কিন্তু এই যে বি আর ওয়াই, তাহলে এটা ওই ওই ঠিক হচ্ছে বলে তাহলে সেটা কিভাবে? এখানে এখানে তোমার এখানে বি এর মানটা কত আছে? দেখো 0 আছে, তাই তো? বি এর মানটা কি আছে? 0 আছে। তুমি এখানে 0 ইনপুট অ্যাপ্লাই করলে তোমার তো আউটপুটে তো ওই লাইনটাই তো আসছে, ওটাই তো আসছে আউটপুটে। তাহলে আউটপুটে কী পাবো? 0ই পাবো তো। বি এর মান যদি হ্যাঁ তোমার স্যার। বি এর মান যদি 1 হয় তাহলে আমরা আউটপুটে কী পাবো? 1ই পাবো, তাই তো? না না, আসলে ওই দিক থেকে যেটা দুটো দেওয়া হচ্ছিল না ওটা একটু ভালো গেল। হুম।
তাহলে তাহলে এটা বুঝতে পেরেছো সবাই, এই লটা বুঝতে পেরেছো, বা আমরা কি করে ভেরিফাই করলাম সেটা বুঝতে পেরেছো, এখন ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা কোন কোন লটা পড়লাম এতক্ষণ ধরে, কোন লটা পড়ছিলাম? কমপ্লিমেন্ট ল, তাই তো? কমপ্লিমেন্ট ল পড়ছিলাম। নেক্সট লতে আসবো। নেক্সট লটার নাম হচ্ছে ডাবল নেগেশন ল। কি বললাম? ডাবল নেগেশন ল। ডাবল নেগেশন ল। স্যার কটা ল আছে? দেখো কটা আছে, দেখো চুপচাপ দেখো, যতগুলো আছে ততগুলো তো শিখতে তো হবে, কাকু তো বাদ দিয়ে যেতে পারবো না। নেগেশন মানে আমাকে বলো, নেগেশন মানে কি? নেগেশন মানে কি? মাইনাস করা। নেগেশন মানে মাইনাস করা। নেগলেক্ট করা। নেগলেক্ট করা, নেগেশন মানে নেগলেক্ট করা। আমার এখানে বলছি, না স্যার। আমি ডিজিটালের টার্মে বলছি। বলো। আরে নেগেশন মানে হচ্ছে কমপ্লিমেন্ট, নেগেশন মানে হচ্ছে কমপ্লিমেন্ট। তো ডাবল নেগেশন ল বলছে যে একটা ভেরিয়েবলকে যদি আমি দুবার কমপ্লিমেন্ট করি, একটা ভেরিয়েবলকে যদি আমি দুবার কমপ্লিমেন্ট করি, দুবার মানে ডাবল কমপ্লিমেন্ট, ঠিক আছে? ডাবল নেগেশন মানে ডাবল কমপ্লিমেন্ট। ধরে নাও এ বার আছে, এ বার আছে, আমি তাকে আবার বার করলাম, মানে এ ডবল বার, তাহলে সেটা মানে কি, সেটা সমান কি আসবে? স্যার এটাই ফিরে আসবে তো। এটাই ফিরে আসবে। আমি দেখো একটা কনসেপ্ট দেখেছিলাম, মনে করে দেখো, যখন নট গেট পড়েছিলাম, যে আমি প্রথমে এই ইনপুটটা অ্যাপ্লাই করেছিলাম নট গেটে, আমি আবার একটা নট গেট দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে একটা নাম বলেছি, আমি তার এখানে কি পাচ্ছি, এই পেতাম আমরা, তাই তো? তাহলে এটা আমার দেখো এখানে এবার হয়ে গেল। আবার দেখো এবারটা আমি ইনপুট দিচ্ছি নট গেটে, মানে আমার দেখো এখানে এ ডবল বার হচ্ছে, তাহলে এ ডবল বার মানেই কিন্তু আলটিমেট তোমার হচ্ছে এ। তাহলে আমার রুলসটা হচ্ছে, ডাবল নেগেশন রুলসটা হচ্ছে এ ডবল বার ইকুয়ালস টু এ। ঠিক আছে? প্রমাণ করে দেখাতে হবে, প্রুফ করে দেখাতে হবে যে এ ডবল বার ইকুয়ালস টু এ আসছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, না না স্যার, তাহলে ডাবল নেগেশন লটা বেসিক্যালি বলে যে যখন কোনো ভেরিয়েবলকে আমরা, যখন কোনো ভেরিয়েবলের ওপর যখন আমরা দুটো নেগেশন মার্ক দিই, এটাকে নেগেশন মার্কও বলা হয়, তখন কি হয় না, তখন অরিজিনাল ভেরিয়েবলটাই আমরা ওখান থেকে অবটেন করতে পারি বা পেতে পারি। ঠিক আছে? আমার অরিজিনাল ভেরিয়েবল কোনটা, এ, আমি তখন থেকে এটাই পেতে পারি। আমার যদি এখানে তোমার বি ডবল বার হতো, আমরা কিন্তু বিটাকেই পেতাম, বি আর একটা ভেরিয়েবল, বি আর একটা লজিক ভেরিয়েবল। ঠিক আছে? তো আমরা কিন্তু একই রকমভাবে আমরা কিন্তু এটাকে নেগেশন করতে পারি। তো আমি এখানে ধরলাম যে আমার এখানে এ এর মানটা 0 ধরলাম, তাহলে আমি দেখো 0 ডবল বার, তাহলে 0-র একটা বার করলে কি হয় 1, তার আবার বার, তাহলে 1-এ বার করলে কি হয় 0 হয়, তা 0 মানেই তো এ, আসলে আমি এটাকে এ লিখতে পারি। এইভাবে আমরা এটাকে প্রুভ করতে পারবো, এইভাবে আমরা এটাকে প্রুভ করতে পারি। এটা হচ্ছে তোমার ডবল নেগেশন ল। তাহলে একটা ভেরিয়েবলে যখন ডবল বার থাকবে, তার মানে তোমার হচ্ছে অরিজিনাল ভেরিয়েবলটা এবার ফিরে আসবে। ঠিক আছে? তারপরের লটা হচ্ছে কমিউটেটিভ ল। এর স্টেটমেন্টটা কি লিখবো? আগেরটা, আগের স্টেটমেন্টটা ও আগের স্টেটমেন্টটা একটু বলে দে, লিখে দে। যে when the variable comes with, when the variable comes with two negation, when the variable comes with two negations, the symbol লেখার দরকার নেই, the original variable is obtained, original variable is obtained. ঠিক আছে? when the variable comes with two negations, the original variable is obtained. ওকে, টু নেগেশন মানে কিন্তু ডবল বার, টু নেগেশন মানে কিন্তু ডবল বার। ওকে, কি অবটেন্ড? অবটেন মানে পাওয়া, অবটেন মানে হচ্ছে পাওয়া, অবটেন মানে হচ্ছে পাওয়া। when the variable comes with two negations, the original variable is obtained. ঠিক আছে? অরিজিনাল ভেরিয়েবল ইজ অবটেন্ড। হ্যাঁ, দিয়ে নিচে আমরা লিখতে পারি যে এ ডবল বার ইকুয়ালস টু এ। ডবল বারটাকে এইভাবে লিখবো না, এইভাবে লিখে না, ডবল বারটাকে এইভাবে লিখে, হ্যাঁ এইভাবে লিখে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেগেশন, ডাবল নেগেশন ল। এবার আমরা চলে আসছি কমিউটেটিভ ল এর কনসেপ্টে। কমিউটেটিভ ল,
লেখাটা একবার প্লিজ বলে দেবেন, আমি লেখাটা পড়তে পারছি না স্যার। পড়তে পারছো না? when the variable comes with two negations the original variable is obtained. Okay, when the variable comes with two negations the original variable is obtained. এবার পড়তে পেরেছো? ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, আমরা এবার আসছি কমিউটেটিভ ল এর কনসেপ্টে। কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। ওকে, আমি কিন্তু নেক্সট দিন লগুলো ধরবো সবাইকে, ঠিক আছে? সবাই কিন্তু বাড়িতে পড়বে, আমি কিন্তু নেক্সট দিন লগুলোকে জিজ্ঞেস করবো সবাইকে। তাও কতগুলো স্যার ল আছে একটু বলে দিন না। তো কতগুলো জেনে কি হবে, তুমি তো দেখো না কতগুলো বলি, ঠিক আছে? যতগুলো আছে ততগুলোই বলবো। আমারও অ্যাকচুয়ালি কাউন্ট করা নেই কতগুলো আছে, কতগুলো আমিও কাউন্ট করিনি। এই লসগুলোকে বলবো। আর কয়েকটা ল আছে, আর কয়েকটা আছে, আর বেশি নেই, আর অনেক না, অনেক নেই, আর 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 দু একটা আছে। চলো, আর শেষ দিকে চলে এসেছি আমরা। কমিউটেটিভ ল, ওকে? তো আমরা এখানে তো এটা খুব এটাও খুব ইন্টারেস্টিং লটা। সেটা হচ্ছে, এটা আমরা সবাই জানি যে ধরে নাও আমি হয়তো এক্স ইন্টু ওয়াই, এটা সমান কি আমরা ওয়াই ইন্টু এক্স লিখতে পারি নর্মালি? পারি তো? পারি। তাহলে এটাকে আমরা আমাদের লজিক ভেরিয়েবল দিয়ে লিখছি বা বুলিয়ান ভেরিয়েবল দিয়ে লিখছি। আমি তখন তো আমরা লিখতে পারি তো এ ডট বি সমান বি ডট এ। তো সবাই আমরা এগ্রি করছি তো? সবাই আমরা এগ্রি করছি তো যেটা এটা হতে পারে, বা আমরা এটাকে প্রুভ করতে পারবো? এটা আমরা প্রুভ করতে পারবো সবাই। আমরা এ আর বি এর ভ্যালু নিয়ে আমরা এলএইচএস আর এইচএস আমরা প্রুভ করতে পারবো, তাই তো? আমি একটা দেখাই, এ বি, এ ডট বি আর হচ্ছে বি ডট এ, এটা আমরা প্রুভ করছি। দেখো দুটো ভেরিয়েবল, তাহলে তোমার চারটে কম্বিনেশনস, তাই না? চারটে কম্বিনেশনস। এ ডট বি, তাহলে এটাও জিরো, এটা জিরো, এটা এটা জিরো, এটা ওয়ান, এটাও দেখো তোমার তিনটে জিরো ওয়ান। তাহলে এখন এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস বলতে পারি। তো সিমিলারলি আমরা এটাও বলতে পারি যে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, তাই তো? পারি তো? এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। সেম যে কারণের জন্য আমার এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হয়, আমার সেই রিজনের জন্য তোমার এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ হবে, স্বাভাবিক, তাই তো? তো এটা হচ্ছে কমিউটেটিভ ল এর 1, এটা হচ্ছে কমিউটেটিভ ল 2। বোঝা গেল? তাহলে লসটা আমরা কীভাবে লিখবো, লটা আমরা কীভাবে লিখবো? এ এর মান সে 0 করলেন, বি এর মান সে 0, তাহলে স্যার এ ডট বি সে 0 হবে, এটা এভাবেই তো? এটা আমি প্রুভ করে দেখালাম, এটা তোমার তো প্রুভ করলাম, এটা আমি প্রুভ করে দেখালাম এরকমভাবে লিখছি, ঠিক আছে? তুমি এই লটাকে লিখে তার স্টেটমেন্ট না লিখলেও তুমি লটাকে লিখে তার একটা প্রুভ করে দেখাবে, আবার এই লটাকে লিখে তার প্রুভ করে দেখাবে। এটা কিন্তু প্রুভটা তোমরা করে নেবে, এটা প্রুভটা করে দেখাবে, ঠিক আছে? মানে এই লটাকে অ্যাকচুয়ালি তোমার বলতে গেলে আমার দুটো ভেরিয়েবলের মধ্যে তোমার এখানে কি করছি, লজিক্যাল অর করছি। আমি এ এর সাথে বি এর লজিক্যাল অর করছি। কোনটা প্রুফটা স্যার ভালো শোনাচ্ছিলেন? এটা করবে বাড়িতে, এটা বাড়িতে ট্রাই করবে। সেকেন্ড এই কমিউটেটিভ ল এর সেকেন্ডটা, এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, এটাকে প্রুভ করবে, ঠিক আছে? এটা প্রুফটা স্যার কি করে করব মনে এটা? কেন এটা তুমি কেমন করে করেছো? এ ডট বি আর বি ডট এটাকে কেমন করে করেছো? আমি যেভাবে দেখিয়েছি এটাকে যেভাবে করেছি তুমি এটাকে সেভাবেই করবে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি এক্সামে এলে দুটোই তো লিখতে হবে? হ্যাঁ দুটো লিখতে হবে, দুটো লিখতে হবে, এক্সামে আসলে তোমাকে দুটো লিখতে হবে, ঠিক আছে? এক্সামে আসলে তোমাকে দুটোই লিখতে হবে। স্যার করে নেবো এটা, স্যার কোনো ব্যাপার নেই। সে 0 1 1 1 ঠিক আছে, প্রুফ হয়ে গেল তো? হ্যাঁ এটা প্রুফ হয়ে গেল। এলএইচএস সমান আরএইচএস, এটা হচ্ছে কমিউটেটিভ ল। এরপরে আমরা আসবো অ্যাসোসিয়েটিভ ল। ওকে, অ্যাসোসিয়েটিভ ল, স্টেটমেন্টটা একটু লিখি। অ্যাসোসিয়েটিভ ল, স্যার আগের স্টেটমেন্টটা একটু লিখে দিন। ওটা দেখো তোমরাই লিখতে পারবে। দেখো আমি এখানে দেখো স্টেপে লেখা কিছুই নেই। আমি দেখো কি করেছি, এখানে এ একটা ভেরিয়েবল আর বি একটা ভেরিয়েবল, তার মধ্যে আমি কি করেছি, অ্যান্ড অপারেশন করেছি, এটা হচ্ছে অ্যান্ডেড। তাহলে আমি এখানে কি লিখবো, যে ইফ ভেরিয়েবল এ ইজ অ্যান্ডেড উইথ দ্য ভেরিয়েবল বি,
আমাকে বলতে দাও, Hello, sir. আমাকে বলতে দাও, আমি বলছি তো একটা কথা। বলতে দেন না, স্যারকে একটা কথা বলতে দেন, কেন বারবার এগোচ্ছিস? একটা ভেরিয়েবল আমি লিখছি, ইফ দ্য ভেরিয়েবল এ ইজ অ্যান্ডেড উইথ দ্য ভেরিয়েবল বি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ভেরিয়েবল বি উইথ অ্যান্ডেড এ, বা আমি লিখতে পারি দ্য ভ্যালু অফ এ ডট বি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ভ্যালু অফ বি ডট এ, এটাও লিখতে পারি। সিমিলারলি তুমি এখানেও তাই লিখবে, এ প্লাস বি এর সঙ্গে বি প্লাস এটা। দ্য ভ্যালু অফ এ, মানে এ প্লাস না লিখে ওখানে এ অর বি লেখাটা সব থেকে বেস্ট, বা এখানে এ ডট বি না বললে তোমার এখানে এ অ্যান্ড বি বলাটা সব থেকে বেস্ট। ঠিক আছে, দ্য ভ্যালু অফ এ অর বি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ভ্যালু অফ বি অর এ, সিম্পল লিখতে পারি। তারপর এটাকে প্রুফ করে আমরা দেখিয়ে দেবো, একটা ট্রুথ টেবিল করে আমরা প্রুফ করে দেখিয়ে দেবো, আর কিছু না। স্যার দুটো স্টেটমেন্ট লিখতে হবে? হ্যাঁ, দুটোই স্টেটমেন্ট লিখতে হবে, দুটোই স্টেটমেন্ট। আচ্ছা স্যার, ওইটা কি করে প্রমাণ করলেন একবার বলে দিন না। ওটা স্যার তোমার নেটওয়ার্ক প্রবলেম করছিল, এক নম্বরটা a ডট b ইকুয়ালস টু b ডট a। এটা তুমি দেখে বুঝতে পারছো না এটা কি করেছি? আমি তো একটা ট্রুথ টেবিল করেছি, এ আর বি এর ভ্যালু, এ আর বি এর ভ্যালু মানে তোমার চারটে কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1। আমি এখানে জাস্ট বসিয়েছি ভ্যালুগুলোকে, যখন এর মান 0 বি এর মান 0 তখন এ ডট বি সমান কী পাচ্ছি, এর মান 0 বি এর মান 0 তখন বি ডট এর মানে কী পাচ্ছি। এটা এটা তো তাই বাকিগুলো নিশ্চয় করতে পারবে এবার, তাই তো? জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরো হয়, এটাও কি জানিস তুই? ওকে ওকে। তারপরে আমরা এখানে এলএইচএস সমান আরএইচএস, মানে এটা আমরা যা ভ্যালু পেয়েছি আমরা এটা রেসপেক্টে আমরা সেম ভ্যালু পেয়েছি, অতএব বলতে পারি এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস। ওকে ওকে স্যার। নেক্সট আমরা যেটা যে কনসেপ্টটা আমরা আসতে যাচ্ছি সেটা হচ্ছে, যে লটা আমরা আসবো নেক্সটে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, ওকে। অ্যাসোসিয়েটিভ ল আমরা বেসিক্যালি তোমার এখানে এরকমভাবে দেখানোর চেষ্টা করি যে আমি এখানে তিনটে ভেরিয়েবলকে আমি এখানে ইনকর্পোরেট করছি। আমার এ ডট বি একটা এরকম একটা কম্বিনেশনস আছে, এ ডট বি একটা এরকম কম্বিনেশনস আছে, ঠিক আছে। তার সাথে আমি সিটাকে আমি অ্যান্ড করছি, অ্যান্ড অপারেশনস করছি। এটা মানে কি আমরা এটা মানে কি আমরা এটা লিখতে পারি যে এ ডট বি ডট সি ডট বি ডট সি, এটা মানে এটা লিখতে পারি কি? দেখো আচ্ছা লিখতে পারি আমরা, সবাই সবাই এগ্রি করছো, এটা লিখতে পারি আমরা। আবার এটা আমি 1 নাম্বার বলছি অ্যাসোসিয়েটিভ ল, এটা আমার 2 নাম্বার। দেখো 1 নাম্বার 2 নাম্বার মানে একবার আমি ডট দিয়ে দেখাচ্ছি, একবার আমি প্লাস দিয়ে দেখাচ্ছি, এটাকে আমি 1 বলছি, এটাকে আমি 2 বলছি, ঠিক আছে। মানে একবার অ্যান্ড অপারেশন করতে হবে, একবার অর অপারেশন করতে হবে। আবার যদি আমি বলি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, ডটটাকে প্লাস দিয়ে রিপ্লেস করে দিলাম, আর কিছুই করিনি, ডটটাকে প্লাস দিয়ে রিপ্লেস করে দিলাম। তাহলে এই দুটো আমি এটাও বলতে পারি যেটা আমরা সবাই এগ্রি করছি যে না স্যার এটা হতে পারে, বা আমি সেকেন্ডটাকে আমরা এগ্রি করছি যে না স্যার এটাও হতে পারে। তাহলে এবার হতে পারে মুখে বললে তো হবে না, আমি একটাকে প্রুভ করবো, একটাকে তোমরা করবে, কারণ প্রুভ তো সেই একইভাবেই করছি আমরা। আমার এখানে তিনটে ভেরিয়েবল, কতগুলো ভেরিয়েবল আছে এখানে? আমাদের তিনটে ভেরিয়েবল আছে, 3 ভেরিয়েবলস, তাই না? এ বি আর সি, তিনটে ভেরিয়েবল আছে এ বি আর সি। অতএব 1 নাম্বারটাকে যদি আমি প্রুভ করতে চাই তাহলে আমাকে এ বি সি, আমাকে তিনটে ভেরিয়েবলের জন্য আমার 8টা কম্বিনেশনস আসবে, 8টা পসিবল কম্বিনেশনস আসবে। তারপর আমাকে কি করে নিতে হবে? তারপর আমাকে এখানে করে নিতে হবে এ ডট বি একটা প্রভিশন রাখতে হবে। আমাকে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এ ডট বি ডট সি একটা প্রভিশন রাখতে হবে, একটা কালাম রাখতে হবে। আর তারপর আমাকে রাখতে হবে, এ তো আমার এখানে আছেই অলরেডি, এটা আছে, আমি এখানে তোমার রাখছি কি এবার বি ডট সি একটা কলাম রাখতে হবে। আর তার পাশে আমরা লাস্ট কলাম যেটা রাখবো সেটা হচ্ছে এ ডট বি ডট সি। আমার এখানে 8টা কম্বিনেশনস আসবে, সেই 8টা কম্বিনেশনের রেসপেক্টে আমাকে এটা করে দেখাতে হবে। 101 110 আর হচ্ছে 111, এই 8টা কম্বিনেশনের জন্য আমাকে এটাকে প্রুভ করে আমাকে দেখাতে হবে। আমাকে এই জাস্ট এই টেবিলটাকে ফিল আপ করতে হবে। এটা আমরা নিশ্চয়ই এই ফিল আপ করা নিশ্চয়ই আমাকে আর করে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট গুণ করাগুলো তো আমি গুণ করা দেখাবো না এখানে, তাই না? এই ফিল আপটা নিশ্চয়ই আমাকে আর করতে হবে না। তো এই পুরো টেবিলে তখন ফিল আপ হয়ে যাবে, আমি তখন সেখান থেকে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের এলএইচএস আর এটা হচ্ছে আমাদের আরএইচএস। আমরা দেখতে পাবো যে আমার এই ফিল্ডে তোমার যে ভ্যালুগুলো এসছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু
আমার এই ফিল্ডে তোমার যে ভ্যালুগুলো এসছে তার সঙ্গে সমান। ঠিক আছে, তো এটা তোমরা একটু প্রুভ করে নেবে নিজেরা, খুব সহজ, কারণ সব তো আমরা 0-1 ট্রুথ টেবিল দিয়ে আমরা তো প্রুফগুলোকে করছি, অর্থাৎ কোনো সমস্যাই নেই, তাই তো? পারবে তো? পারবে তো? আগের মতনই, আগে হ্যাঁ শুধু গুণ করা, আগে হচ্ছে 2 ভেরিয়েবল ছিল, এখন এটা 3 ভেরিয়েবল আছে, আর তো কোনো ডিফারেন্স নেই, তাই না? আর কোনো ডিফারেন্স নেই। এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, তারপরে যে লটা দেখবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ। স্যার এই দুটো ল এগুলো বললেন না যে ওটা স্টেটমেন্ট দরকার নেই, স্টেটমেন্ট লেখার দরকার নেই। ঠিক আছে, স্টেটমেন্ট লেখার দরকার নেই, তুমি লটাকে লিখে দেবে ডিরেক্ট। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। আমরা আরেকটা ল বলবো, সেটা হচ্ছে এরপর একটা ল বলে তারপর আমরা শেষ করব, বুলিয়ান অ্যালজেব্রা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল বলছে যে আমি একটা ভেরিয়েবল নিলাম এ, তার সাথে আমি লজিক্যাল অর করছি এই টার্মটার বি ডট সি, এই টার্মটার এ প্লাস বি ডট সি, এ প্লাস বি ডট সি। এটা মানে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি, একটু বুদ্ধি করে। এ প্লাস বিসি, তাই তো আছে, এ প্লাস বিসি তো আছে, এ প্লাস বিসি তো আছে। ওটা তো আছে। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে a প্লাস স্যার বি ডট সি লিখতে পারে স্যার, বি ডট সি না, তো মাত্র লেখা আছে, দেখো এ প্লাস বি ডট সি তো লেখা আছে, এ প্লাস স্যার a ডট c প্লাস a ডট এ প্লাস বি ডট সি স্যার, হ্যাঁ বলো বলো। স্যার a ডট b প্লাস a ডট c, না, এ প্লাস বি, এ প্লাস বি ডট বলো এ প্লাস, বলো বলো এ প্লাস বি ডট এ প্লাস সি, এ প্লাস বি ডট এ প্লাস সি। মানে আমার এই বিসি টার্মটা তোমার দেখো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে কার সাথে? এর সাথে। তাহলে একবার আমি বিসি থেকে আমি একবার বি পাচ্ছি, তাহলে দেখো এ প্লাস বি বলছি, ডট তো আছেই মাঝখানে, এই ডটটা তোমার কিন্তু মাঝখানে বসে যাচ্ছে, আর এ প্লাস সি পাচ্ছি। ঠিক আছে, এবার মুখে বললে হবে না, এটাকে আমার প্রুফ করে দেখাতে হবে, এটাকে তোমরা প্রুফ করবে, এ বি সি একইভাবে প্রুফ করবে, এ প্লাস বি ডট সি, এই পাশে এ প্লাস বি একটা পজিশন থাকবে, এ প্লাস সি এর একটা পজিশন থাকবে, আর এ প্লাস বি ডট এ প্লাস সি এর একটা পজিশন থাকবে। এটাকে তোমরা নিজেরা প্রুফ করবে। একইভাবে 8টা কম্বিনেশনস, তার জন্য এটাকে প্রুফ করে দেখবে, তোমার এলএইচএস সমান আরএইচএস আসবে। ঠিক আছে, এলএইচএস সমান আরএইচএস তোমার আসবে। ওকে, এটা খুব সহজ, এটাকে আমরা প্রুফ করতে পারি খুব সহজে। এবার ধরে নাও যদি আমার এরকম থাকতো, এটা তো আমার তো অর দিয়ে আছে, আমি ধরে যদি অ্যান্ড দিয়ে দিই একটা এ ডট যদি বি প্লাস সি থাকতো, তখন বলো কি করতে? আগে ট্রুথ টেবিলটা একটু দেখান না। এটাকে বলো, এটা কি হবে বলো? এ ডট বি প্লাস সি। এ ডট বি প্লাস হ্যাঁ এ ডট সি। এক্স্যাক্টলি, এ ডট বি স্যার এ ডট সি, এ ডট বি প্লাস এ ডট সি, সি এ ডট সি। এটাকেও তোমরা কিন্তু প্রুভ করবে, এটাকেও তোমরা প্রুভ করবে, ওই এবিসি 3টে ভেরিয়েবল নিয়ে তোমরা এটাকেও প্রুভ করতে পারবে। এটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ ল, মানে আমার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, একবার অ্যান্ডিং টার্মটা আবার ডিস্ট্রিবিউট হচ্ছে প্রতিটা ভেরিয়েবল অ্যান্ডিং টার্মের, আর একবার তোমার অরিং টার্মের প্রতিটা ভেরিয়েবল তোমার ডিস্ট্রিবিউট হচ্ছে। ঠিক আছে, এটাকেও তোমরা প্রুভ করবে। আর লাস্ট যে লটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাবসর্পশন ল। লাস্ট যে লটার নাম তার নাম হচ্ছে অ্যাবসর্পশন ল। তো অ্যাবসর্পশন লটা একটু দেখো, এর নামটা কিন্তু এটা অনেকটা মানে ওর কাজের সঙ্গে অনেকটা ম্যাচ করে। অ্যাবসর্পশন ল মানে অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, কিছু ভেরিয়েবল তোমার অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যাবসর্পশন ল বলা হয়। ল মানেটা স্যার কি বটে? মানে বুঝতে লাগবে। অ্যাবসর্পশন মানে কি? বলছি আমি এটা লটা তোমার দেখিয়ে দিই, মানে অ্যাবজর্ব বুঝো তো, অ্যাবজর্ব বুঝো তো, যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। স্যার ওটাই মানে স্যার বুঝেছি। গ্রহণ করা স্যার। হ্যাঁ, না অ্যাবজর্ব মানে হচ্ছে তোমার গ্রহণ করা বলতে পারো, অন্য টার্মে তুমি বলতে পারো। অ্যাবজর্ব মানে তোমার হচ্ছে যে ধরো হয়তো বলে যে কোম্পানি হয়তো 50টা তোমার এমপ্লয়িকে অ্যাবজর্ব করে নিয়েছে। ঠিক আছে, মানে সে নিয়ে নিচ্ছে, মানে গ্রহণ করা। ঠিক আছে, গ্রহণ করা। বা অনেক সময় আমরা অ্যাবজর্ব মানে তোমার বলতে পারি যে
আহ, কমে যাওয়া, কমে যাওয়া সেটাও বলতে পারি অ্যাবজর্বস। এটা হচ্ছে অ্যাবজর্পশন মানে হচ্ছে আমার কমে যাচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলটা। কীরকম বলতে পারি, যেমন ধরো নাও আমাকে ধরো দেওয়া আছে বি প্লাস বি ডট এ, এটা মানে তুমি কি বলতে পারো, এটা তোমাকে যদি বলি আমি যে মিনিমাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন, তোমাকে যদি এটা যদি মিনিমাইজ করতে পারি তুমি কেমন করে করবে মিনিমাইজ এটাকে? এটাকে করো দেখি মিনিমাইজ কি হবে বলো দিই আমাকে। স্যার এটা হবে কি বি স্কোয়ার ডট এ? না, বি স্কোয়ার আবার কি হয় নাকি তাই? এখানে বি স্কোয়ার করে দিয়ে হবে কেন? এখানে বি ডট বি আসতে পারে কিন্তু বি স্কোয়ার কেন হবে বলো কি হবে? খুব সহজ, এর থেকে সহজ জিনিস নেই। কেন এখান থেকে স্যার আমরা বিটাকে কমন নিতে পারি না? তাহলে কি পড়ে আছে আমার? এবার 1 প্লাস এ মানে কত? 1 প্লাস এ মানে কি লিখতে পারি? A বলো। sir 1 1 প্লাস এ মানে হচ্ছে 1। তোমার এর মান যদি তোমার 0 হয় তাও দেখো 1 আসবে, এর মান তোমার যদি 1 হয় তাও দেখো 1 আসবে, তাহলে আমি 1 লিখতে পারি। তাহলে এখানে যদি বি ডট 1 বলো, বি ডট 1 মানে কত? বি এরকম সব কিছু আমরা পড়ে আসলাম, এগুলো সব কিছু আমরা পড়ে এসেছি, তাকেই এখানে অ্যাপ্লাই করছি, তাকে এখানে অ্যাপ্লাই করছি। বি ডট কেন স্যার? বি প্লাস হবে তো স্যার? বি ডট হ্যাঁ হ্যাঁ, বি প্লাস হবে তো? বি ডট করে কেন প্লাস হবে? আমি তো 1 প্লাস এর সমান তো 1 পেয়েছি, তাহলে এই বি এর সঙ্গে এটা কি আছে? আর উপরে এটা স্যার তো বি প্লাস করেছিলেন। হ্যাঁ, তো বি তো কমন নিয়েছি, বি তো কমন নিয়েছি দুটো টার্ম থেকে, তাই না? এখানে কিছু না মানে কি আছে, এখানে তো 1 আছে, হ্যাঁ তাই না? তাহলে যদি বি কমন নিই তাহলে আমার 1 পড়ে আছে এখান থেকে, আর এখান থেকে তোমার এ পড়ে আছে, তাহলে বি ডট 1 প্লাস এ মানে কি 1, তাহলে বি ডট 1 মানে কি বি। তাহলে আমি এখন লিখতে পারি তো বি প্লাস বি ডট এ ইকুয়ালস টু বি লিখতে পারি তো? তাহলে আমার তো অ্যাবসর্পশন হলো তো, আমার অ্যাবজর্ব হয়েছে তো, আমার একটা ভেরিয়েবল কি এখানে আছে আর এটা আছে আর এটা আছে আর আমার এক্সপ্রেশনে হ্যাঁ স্যার। নেই। তাহলে বি প্লাস বি ডট এ মানে আমরা তার মানে বি লিখতে পারি, তাই তো? তাহলে এটাকে আমরা বলছি অ্যাবসর্পশন ল, এখানে বলছি অ্যাবসর্পশন ল। তুমি কিন্তু এটাকে তুমি আবার ট্রুথ টেবিল দিয়ে তুমি কিন্তু প্রুভ করতে পারবে, ট্রুথ টেবিল দিয়েও তুমি কিন্তু প্রুভ করতে পারবে এটাকে, ঠিক আছে? যেটা খুশি, যেটা খুশি। ওকে, হ্যাঁ স্যার। আর একটা আছে, আর একটা আমি এটা তোমার তো প্লাস দিয়েছিলাম, এখানে আমি এবার অ্যান্ড দেবো এখানে, হ্যাঁ 2 নাম্বারটা এটা এবার গুণ করে দেবো। আমি এখানে লিখছি বি ডট বি প্লাস বি প্লাস এ। বি প্লাস এ, বলো তো কি আসবে? সমান কি লিখতে পারবো? ওই একইভাবে করো, সে বি ডট, তাহলে বি ডট বি প্লাস বি ডট এ, এ। এবার বি কমন নেব, তাই তো? বি কমন যাবে তো? হুম, হ্যাঁ স্যার যাবে। তাহলে কি আসবে? সে বি বি ডট এ। বি ডট বি মানে তো বি হয়। আমি এখানে কমন নেওয়ার আগে আমি তো এটা ক্যালকুলেট করে নিই একবার, বি ডট বি মানে কি হয়? বি ডট বি মানে তো বি হয়, তাই তো? বি প্লাস তাহলে বি প্লাস বি এ, এবার আমি কি কমন নেব? বিটা কমন নেব, তাহলে 1 প্লাস এ, তাহলে 1 প্লাস এ মানে কি 1, স্যার। 1, তাহলে বি ইন্টু 1 মানে কত? বি। তাহলে কি পাচ্ছি? এটা মানে আমরা কি পাচ্ছি? বি। তাহলে বি ডট বি প্লাস এ ইকুয়ালস টু বি। ওকে, হচ্ছে প্রুফ। এটা আমার 1 নাম্বার, এটা 2 নাম্বার। বোঝা গেল? সব কিন্তু আগের কনসেপ্ট, দেখো আমি কিন্তু কোথাও কোনো নতুন কোনো লজিক ইউজ করছি না, আমি সব কিন্তু আগের লগুলোকে এখানে ইউজ করে কিন্তু সলভ করছি, তাই না? ওই যে তাহলে প্রত্যেকটা ল কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে কোথাও আমার 1 প্লাস এ আসতে পারে, আমি তখন সেখানে যদি ভুল করে দিই, আমি 1 এর জায়গায় যদি এ বসিয়ে দিই না, আমার কিন্তু ভুল হয়ে যাবে, আমার কিন্তু পুরোটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? সিম্পলিফাই করাটা আমার ভুল হয়ে যাবে। তাহলে যেমন করে তোমার সেই ম্যাথে যেমন করে তোমার সেই ফর্মুলা করেছিলে বীজগণিতে, তোমার এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, বা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা কিন্তু এইভাবে কিন্তু ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর মনে না রাখলে তুমি কিন্তু পাশে তুমি কিন্তু মানে ক্যালকুলেশন করে তুমি কিন্তু বলতে পারবে যে এটা কী আসবে,
যে ওয়ান প্লাস এ মানে যে ওয়ান হয়, তুমি কিন্তু তুমি যদি নাও জানো ওয়ান প্লাস এ মানে ওয়ান হয়, তুমি পাশে দেখলে তোমার কাছে তোমার ওয়ান প্লাস এ এসছে, তুমি কী লিখবে তুমি বুঝতে পারছো না। ওয়ান প্লাস তোমার কাছে এ আছে, তুমি কী লিখবে তুমি বুঝতে পারছো না। কিন্তু তখন একটা কাজ করলে তুমি একবার এর মানটাকে একবার জিরো নিলে, দিয়ে তুমি এখানে ওয়ান প্লাস জিরো বসালে, কী পাচ্ছ? ওয়ান পাচ্ছ। আর তুমি আবার এর মানটাকে ওয়ান নিলে, দিয়ে তুমি এখন ওয়ান প্লাস ওয়ান বসালে, তুমি তো ওয়ানই পাবে। তাহলে আমি এ ইকোয়ালস টু জিরো করে আমি ওয়ান পাচ্ছি, আবার এ ইকোয়ালস টু ওয়ান করে আমি ওয়ানই পাচ্ছি। তাহলে আমার তখন তোমার চেঞ্জ হচ্ছে না, ভ্যারি করছে না। আমার এর মান জিরো হলেও ওয়ান পাচ্ছি, এর মান ওয়ান হলেও ওয়ান পাচ্ছি। আমি তোমার এখানে লিখতেই পারি ওয়ান প্লাস এ মানে ওয়ান, তাই তো? তাহলে আমাকে যে মনে রাখতে তার কোনো মানে নেই, আমি কিন্তু ক্যালকুলেশন করেও কিন্তু বলতে পারি, পাশে রাফ করে নিয়েও কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ ওয়ান প্লাস এ মানে তোমার ওয়ানই হয়। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, এইভাবে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা স্যার বুঝেছে। তাহলে স্যার। এর সঙ্গে আমরা আর একটা ল পড়বো, তার নাম হচ্ছে ডি মর্গানস ল। তো ডি মর্গানস ল কিন্তু আমরা আগের দিনে পড়ে এসেছি, তাই না? ডি মর্গানস ল কিন্তু আমরা আগের দিনে পড়ে এসেছি। কি পড়েছি? ডি মর্গানস লতে কি বলেছিলাম? আমরা টু ভেরিয়েবল করেছিলাম আর থ্রি ভেরিয়েবল করেছিলাম। তো যদি আমার এ ডট বি যদি হোল বার থাকে, তাহলে আমরা কি করেছিলাম? এ বার প্লাস বি বার। এবার আর এ প্লাস বি এর যদি হোল বার থাকে, তাহলে আমরা সেটা কি করেছিলাম? এ বার ডট বি বার, ডট বি বার। তাহলে এর সঙ্গে আমাদের এই লটা কিন্তু কাজে লাগবে কোনো কোনো জায়গাতে মিনিমাইজ করার জন্য বা সিম্পলিফাই করার জন্য। ওকে, ঠিক আছে। এবার হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এগুলো কিন্তু একটু দেখতে হবে, একটু প্রুফগুলোকে করতে হবে নিজের হাতে, তাহলেই কিন্তু একবার দুবার দেখলেই পুরো লগুলো কিন্তু মাথায় ঠেকে যাবে, পুরো লগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। একবার দুবার দেখলে স্যার ভিডিওটা আমি তো দেখেছিলাম স্যার, হ্যাঁ কমপ্লিট হ্যাঁ ভিডিওটা স্যার সেদিন আমি লেটে জয়েন করেছিলাম স্যার, আমি ভিডিওটা দেখেছিলাম স্যার, একবার দেখে কমপ্লিট করেছি। হ্যাঁ, এটা তো কিছুই নেই, এটা তো আমি ট্রুথ টেবিল দিয়ে আমি সলভ করেছি, লজিক গেট দিয়ে সলভ করেছিলাম আর ট্রুথ টেবিল দিয়ে সলভ করে করেছিলাম, ইমপ্লিমেন্ট করেছিলাম, তাই না? খুব সিম্পল ছিল ভিডিওটা, ওটা দেখলেই আমরা খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার আর হবে? কেন আর হলে সমস্যা আছে নাকি? সমস্যা কিছু নেই স্যার, হুম? ঠিক আছে। দেখি। না, সমস্যা নাই, হ্যাঁ দরকার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ। কোডটা স্যার কি? হ্যাঁ, পড়িয়েছি আমি পড়িয়ে দিয়েছি অলরেডি গ্রে কোড। আমাদের তোমার ভিডিও আছে গ্রে কোডের, গ্রে কোড আমি পড়িয়েছি, কোডিং পড়িয়েছি না তোমাদের? বলো, যা ক্লাস করেছো বলো, পড়িয়েছি না গ্রে কোড? আমি ভিডিও দেখছিলাম, মানে আমরা অতটা মানে ব্যাপারটা ক্লিয়ার হলো না, মানে যে একটা ফর্মুলা দিয়ে করতে হচ্ছিল, মানে বাইনারি টু গ্রে কনভার্সন। হ্যাঁ, তো আমি যদি ডেসিমাল টু গ্রে কনভার্সন করতে যাই, মানে দরকারটা কি আলটিমেটলি আমার গ্রে করে কনভার্সন? আমাকে কোডগুলোকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে, বিভিন্ন ফর্মে। আমরা যখন কোনো ইনফরমেশন বা যখন টেক্সটকে যখন আমরা ট্রান্সমিট করি কমিউনিকেশন চ্যানেল দিয়ে বা নেটওয়ার্কের থ্রু দিয়ে, তখন আমাকে কিন্তু বিভিন্ন কোডিং মেথড ব্যবহার করা হয়। ডিফারেন্ট ডিভাইস তোমার ডিফারেন্ট কোডিং মেথড ব্যবহার করে। এবার আমি কোন ডিভাইস দিয়ে কমিউনিকেট করব, বা আমার সেন্ডার কোন ডিভাইস বা আমার রিসিভার কোন ডিভাইস আছে, আমি তো জানি না। তাহলে আমাকে ডিফারেন্ট কোডিং মেকানিজম তারা ফলো করে। যদি কোনো কোড আমার ধরনের, যদি কোনো হয়তো ডিভাইস তোমার গ্রে কোডের মেকানিজম ফলো করে, তাহলে কিন্তু আমাকে কোডটাকে তোমার বাইনারি থেকে আমাকে গ্রেতে কনভার্ট করতে হবে, বা আমাকে গ্রে থেকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো ডিফারেন্ট ডিজিটাল ডিভাইস তোমার গ্রে কোডের কনসেপ্টটা ইউজ করে। যেমন ধরে নাও হয়তো আমি বলতে পারি এ টু ডি কনভার্টার বা ডি টু এ কনভার্টার, তারা তোমার কিন্তু গ্রে কোডের কনসেপ্টটাকে তারা কিন্তু ব্যবহার করে। ঠিক আছে, তারা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে তাদের ফাংশনিং করার জন্য, তাদের ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসার জন্য বা তাদেরকে ওয়ার্কিংয়ের জন্য কিন্তু তারা বিভিন্ন কোডিং মেকানিজম ফলো করে। তো তার মধ্যে তোমার যেমন বিসিডি কোড, গ্রে কোডের মতন আরো কোড আছে? হ্যাঁ, আরও তুমি কোডের ভিডিও তুমি পুরোটা দেখবে, বিসিডি কোড আছে, গ্রে কোড আছে, XS3 কোড আছে, এই তিনটে কোডে আমরা বেসিক্যালি পড়িয়েছিলাম ওখানে। ঠিক আছে, তুমি এটা দেখবে, দেখার পর তুমি আমাকে কমেন্ট করবে, তুমি দেখার পর কোনো কনফিউশন থাকবে। হ্যাঁ, না তুমি লিভ করে যাও, আজকে হবে না। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা গ্রে করে তুমি আবার ভিডিওটা দেখবে, দেখলেই তুমি বুঝতে পারবে, তোমার কোনো কোশ্চেন থাকবে না যে কীভাবে আমরা কীভাবে কেন করছি গ্রে কোড, বা কীভাবে কনভার্সনটা করছি, খুব সহজ। নাম্বার কোনগুলো বা এরর নাম্বার? হ্যাঁ স্যার, এরর নাম্বার, ইনভ্যালিড নাম্বার ওগুলো কোন? এরার নাম্বার, ইনভ্যালিড নাম্বার বলতে আমি বুঝলাম না, কনসেপ্টটা বুঝলাম না। এরার নাম্বার বলে কিছু নেই তো, বা এরার ইনভ্যালিড নাম্বার বলে তো কিছু নেই। চারটা করে নাম্বার নিচ্ছে স্যার, যেখানে হ্যাঁ হইছে 0 0 হ্যাঁ, 0 1 0 ওই জিনিসটা কোন কিন্তু মিলছে। কোন কোডের ক্ষেত্রে বলো? আমার একটা ইনভ্যালিড নাম্বার তোমার একটা পার্টিকুলার কোডের জন্য আমাকে ইউজ করতে হবে, কোন কোডের ক্ষেত্রে বলো? মানে স্যার ওই XS3 কোড, XS3 কোডে আমার ইনভ্যালিড নাম্বার আছে।
এক্সেস রেকর্ড আমার ইনভ্যালিড নাম্বার আছে, যেমন ধরে নাও 0 থেকে 9 ধরে নাও আমার ডেসিমেল নাম্বার, ঠিক আছে, 0 থেকে 9 ধরে নাও আমার ডেসিমেল নাম্বার। আর তার যদি আমরা এক্সেস রেকর্ড বের করতে যাই, তাহলে 0-র এক্সেস রেকর্ড কত হয় বলো আমাকে, বলো 0-র এক্সেস রেকর্ড কত হয় বলো? 1 হুম 1 এক্সেস এটা ঠিক বুঝলাম। এটা তোমার তুমি দেখেছো আমার ভিডিওটা, এক্সেস রেকর্ডের ভিডিওটা তোমার দেখেছো? সেদিন স্যার কি স্যার ওই সিএর যে ক্লাসে ফার্স্ট ক্লাসে করেছিলেন? না, এটা আমি তো তোমার তো আইটি সিস্টেমের মধ্যে তো পড়িয়েছি। আইটি সিস্টেম আমাদের ক্লাসটা হয়নি তো। তোমাদের কোড পড়ায়নি? না না স্যার স্যার এই কোড হয়নি স্যার, এই গ্রে কোড ইনভ্যালিড এরর এগুলো হয়নি স্যার, কলেজে এগুলো করাচ্ছে স্যার হয়নি স্যার এগুলো। ঠিকঠাক ওই জন্য এই কি তোমার গ্রে আমি কোড পড়াইনি তোমাদের? এই না কি স্যার এই কোড হয়নি, বিসিডি এসিআই এই কোডগুলো হয়নি। হয়নি? না আমি স্যার, এখানে স্যার এগুলো আমি হয়নি। আমি ক্লাসটা মিস করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে সরি, তাহলে সরি। আমি কারণ আমি কোড না পড়ে আমি তো ডিজিটালে ঢুকবো না, আমি সেটাই তো ভাবছি। না স্যার আপনি আমি কি কোড পড়াইনি পড়ান? না, তা না পড়লে আমি তাহলে নেক্সট দিন তাহলে পড়াবো, আমি নেক্সট দিন তাহলে পড়াবো এটা। বিসিডি কোড এগুলো স্যার কলেজে করাচ্ছিল তো ওই জন্য বুঝতে পারলাম। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমার কোডের তোমার ভিডিও আছে, তোমার আমি গ্রুপে শেয়ার করছি। আমার হ্যাঁ আমার ভিডিও আছে অলরেডি, আমি গ্রুপে শেয়ার করছি, না বুঝতে পারলে আমি আবার পড়াবো নেক্সট দিন, ঠিক আছে? তো আমি ভিডিওটা আজকেই শেয়ার করবো, তোমরা দেখবে, যদি বুঝতে না পারো আমি আবার আমি ওটাকে পড়াবো টপিকটা। তো আমি তো বুঝতে পারছি না কেন পড়াইনি, আমি সেটাই তো ভাবছি। যাই হোক, আমি একবার দেখি হয়তো দাঁড়াও, কিছু কারণে স্যার মিস করে গেছেন। আমি একবার তোমাদের ক্লাসরুমটা একবার দেখি দাঁড়াও, ক্লাসরুমটা একবার দেখি দাঁড়াও, আমি তাহলে বলতে পারবো পড়িয়েছি কিনা। তোমাদের ক্লাসরুমটা ছিল আপনি সে একটা ভিডিও দিয়েছিলেন আর নেক্সট আরেকটা ভিডিও দিবেন বললেন, ওটা হ্যাঁ 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 হ্যাঁ, না আমি পড়াইনি, ঠিকই বলেছো, আমি পড়াইনি, ঠিকই বলেছো, আমি পড়াইনি। স্যার হ্যাঁ স্যার বলছি আরেকটা কোশ্চেন ছিল। হুম দেখলাম স্যার অ্যারে আর পয়েন্টার নিয়ে স্যার একটা কোড করছিলাম, তো স্যার সেখানে স্যার না পয়েন্টারটা কোনোভাবে আমার মানে ভুল হয়েছিল, মানে পয়েন্টারটা আমি আগে থেকে প্রিডিফাইন করিনি। হ্যাঁ তো দেখলাম স্যার প্রিন্টের ক্ষেত্রে স্যার উল্টো পাল্টা ক্যারেক্টার প্রিন্ট হচ্ছে, মানে স্যার একটা অ্যারোর ভিতরে কোশ্চেন মার্ক স্মাইল গায়ে বসে এই টাইপের জিনিসপত্র প্রিন্ট হচ্ছে, স্যার এগুলো কেন হচ্ছে? ওটা গার্বেজ ভ্যালু আসছে, ওটা গার্বেজ ভ্যালু, ঠিক আছে, ওটা গার্বেজ ভ্যালু আসছে। এইটা একটু এক্সপ্লেন করবেন এই হ্যাঁ ওটা ওটা তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে বলে দেবো, তুমি আমাকে কোডটা পাঠাবে, যে কোডটা করে তোমার ওটা আসছিল আউটপুটটা, আমাকে কোডটা পাঠাবে, আমি তোমাকে এক্সপ্লেন করে দেবো কেন আসছে, ঠিক আছে? ওকে স্যার। আর তাহলে আমি আজকে শোনো, আজকে আমি এটার তো দেবোই রেকর্ডিংটা, তার সঙ্গে আমি কোর্সের রেকর্ডিংটাও আমি তোমার গ্রুপে দেবো। সবাই একটু কোর্সটা দেখবে, দেখে যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করবে যে স্যার বুঝতে পেরেছি, আর যারা বুঝতে পারবে না তারাও কমেন্ট করবে স্যার বুঝতে পারিনি। যদি দেখি যে অনেকেই বুঝতে পারছো না, আমি তো নেক্সট দিন আমি নেক্সট দিন পড়াবো কোর্স, ঠিক আছে? আমি নেক্সট দিন পড়াবো কোর্স, ওকে? স্যার হুম স্যার আমাদের কলেজে ইন্টারনাল ডেট দিয়েছে এ কি 28 থেকে। এখন থেকে ডেট দিয়ে দিয়েছে? এই বাবা। হ্যাঁ স্যার 28 থেকে 30। হ্যাঁ স্যার তাতে ওভারভিউ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স স্যার দুটো জায়গা আমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো কি জায়গা? স্যার একটা ফ্লিপ ফ্লপের আর একটা এম ম্যাপ বলে কোনো জায়গা এম ম্যাপ না, ওটা হচ্ছে কে ম্যাপ। কে ম্যাপ, হ্যাঁ স্যার সরি। কে ম্যাপ আর দুটো জিনিস যদি একটু বোঝানো যেত কোনো এবার দেখো, আমি তো যে কনসেপ্টটা থেকে মানে যেটা থেকে আমরা যে জায়গাতে এখন আছি, আমরা এখন ডিমর্গানস থিওরাম পড়ছি বা আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ছি, এরপরে হয়তো আমরা কে ম্যাপে ঢুকবো, এরপরে আমরা কে ম্যাপে আসবো, আর কে ম্যাপে আসার পর তারপরে আমরা কম্বিনেশনাল সার্কিট পড়বো, ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিট পড়বো। তো কম্বিনেশনাল সার্কিট না বুঝতে পারলে তুমি সিকোয়েন্সিয়াল সার্কিট বুঝতে পারবে না। সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কিন্তু তোমার আছে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে তোমার আছে ফ্লিপ ফ্লপ। তাহলে কে ম্যাপ না বুঝলে তুমি কম্বিনেশনাল বুঝবে না, আবার কম্বিনেশনাল না বুঝলে তুমি সিকোয়েন্সিয়াল বুঝবে না। অতএব আমাকে তো এই স্টেজটা তোমাকে পার করে আসতে হবে, তবে ফ্লিপ ফ্লপে আমরা আসতে পারবো, তাই না? হ্যাঁ স্যার। তো এবার তোমার যদি দরকার লাগে, তোমার যদি পরীক্ষায় আসে, তাহলে কে ম্যাপের আমার রেকর্ডিং আছে অলরেডি, আমি তোমাকে প্রোভাইড করবো, তোমাকে দেখে বুঝতে হবে সেই রেকর্ডিংটা, ঠিক আছে? আর আমার সিকোয়েন্স মোটামুটি সব জায়গাটাই বুঝে গেছে এটা, বাট ওই কে ম্যাপ আর ওই ফ্লিপ ফ্লপে এই দুটো জায়গায় বেশ প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমি কে ম্যাপটা হয়তো তোমার নেক্সট দিন যদি কোড পড়াই, তাহলে নেক্সট দিন তোমার তো আর কে ম্যাপ করাতে পারবো না। তো কোডের পরেই কিন্তু আমরা তোমার নেক্সট স্টার্ট করবো কে ম্যাপ, কোডের পরেই তোমার নেক্সট স্টার্ট করবো কে ম্যাপ। আর কে ম্যাপটা তোমার ছোট্ট একটু জিনিস নয় যে একদিনে সবটা হয়ে যাবে,
তো কি ম্যাপটা তোমার 2 ভেরিয়েবল কি ম্যাপ আছে, 3 ভেরিয়েবল আছে, 4 ভেরিয়েবল আছে। তো 2, 3, 4 ভেরিয়েবল তোমাকে করাতেই হবে। আর এই পোর্শনটা তোমাদের কিন্তু এফটিপিলি টপিকটার সাবজেক্টের মধ্যেও আছে, মানে এই ডিজিটালের পোর্শনটা। অতএব ওখানেও কিন্তু তোমাদের মানে একইভাবে তোমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে জিনিসটা। এখানে বলছি মানে ওখানেও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। অতএব ওখানেও কিন্তু আমি তার জন্য একটু এখানে ডিটেলসে বলার চেষ্টা করছি, যতটা তোমাদের ওখানে হেল্পফুল হয়। তার জন্য কিন্তু আমরা একটু ডিটেলসেই বলছি ডিজিটাল ইলেকট্রনিক্সের পোর্শনটা, যাতে তোমাদের ওখানে কাজে লাগে। ঠিক আছে, ওখানেও কাজে লাগবে, এখান থেকেও কোশ্চেন আসবে আইটি সিস্টেম থেকে, আবার ওখান থেকেও কোশ্চেন আসবে এফটিপিলি থেকে এই কেম্যাপের উপরে। ঠিক আছে, বা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের উপরে। তো অতএব তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে আমি রেকর্ডিংটা আজকে প্রোভাইড করব। আর কোর্সে যদি তোমরা বুঝতে পেরে যাও ভিডিওটা দেখে, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে তোমার নেক্সট দিন তাহলে কেম্যাপ নিয়ে আমরা শুরু করতে পারবো। আর যদি না বোঝো তাহলে আমাকে আবার বলতে হবে কনসেপ্টটা। আশা করি আমার কোর্সের ভিডিও দেখার পর কোনো প্রবলেম থাকবে না। আমি একে শেয়ার করি, তোমরা দেখো, দেখে আমাকে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, দেখে আমাকে কমেন্ট করবে। আশা করি বুঝতে পারবে, না বোঝার কিছুই নেই। আমি যেভাবে বলেছি সেখানে, যেভাবে বুঝিয়েছি, সবাই বুঝতে পারবে। একটু ভালো করে মন দিয়ে দেখবে, আর পাশে একটা খাতা পেন নিয়ে বসবে। আমি যেগুলো লিখছি বা যেগুলো আমি করছি, তোমরা সেগুলোকে তোমরা নিজেরা খাতা কলমে করার চেষ্টা করো। আশা করি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো কোডিংয়ের কনসেপ্ট খুব সহজ। ওকে, স্যার এইচটিএমএল এর পোর্শনটা কখন করাবেন? তা আমাকে আসতে দাও 1 by 1। আমরা তো ধরো জাম্প করে তো ঢুকতে পারবো না। আমি তো তাও ধরো কোডটা আমার যে জাম্প হয়ে গেছে আমি জানিই না, কোডটা যে আমি জাম্প করে ফেলেছি আমি সেটা জানিই না। যাই হোক, তো অনেক কিছু কনসেপ্ট আছে। দেখো, এবার দেখো একটু ডিটেলসে বলতে গেলে তো একটু সময় লাগবে, তাই না? আমি যদি তোমার ধরুন একটা যদি ওভারভিউ দিয়ে বেরিয়ে যাই, তাহলে কিন্তু তোমরা না পারবে তোমরা কিছু বুঝতে, আর আমার পড়িয়েও স্যাটিসফ্যাকশন আসবে না। ঠিক আছে, তো সেইভাবে তো আমি পড়াই না বেসিক্যালি। আমি মানে আমার পড়ানো মানে একটু লেন্দি হয়, একটু কনসেপচুয়াল হয়, পুরো ব্যাপারটাই থাকে। একটু ডিটেলসে পড়াই, যাতে তোমাদের কাছে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়, তার জন্য। তো আসবো আমরা, আস্তে আস্তে আমরা আসছি, সেই জায়গাতে আমরা আসবো। অবশ্যই আমাদের সিলেবাস তো কমপ্লিট করতেই হবে, যে কোনো আমাদের টার্গেট আছেই। তো আমরা যেভাবে পড়ছি, যদি একটু ফাস্ট পড়াই তখন কিন্তু বুঝতে তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, তো অতএব যেভাবে পড়ছি আমরা সেভাবেই চলুক। আর আমার কাছে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমার কাছে তোমাদের সমস্ত টপিকের আমার কাছে রেকর্ডিং আছে। ঠিক আছে, আমি যদি কোনো টপিক যদি আমি পড়াতেও না পারি, আমার রেকর্ডিং থেকেও তোমরা 99% তোমরা বুঝতে পারবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তো আমার তো প্রিভিয়াস ইয়ারের ধরুন আইটি সিস্টেম তো ধরুন আমার কাছে তো সমস্ত ক্লাসেরই রেকর্ডিং আছে। আমি তাও তোমাদের ক্লাসটা আমি তাও রেকর্ড করি, তাও তোমাদেরকে পাঠাই, তোমাদের রেকর্ডিংটাই আমি তোমাদেরকে কিন্তু পাঠাই। আমি এরকম করি না যে আগেবার তোমার আছে আমি সেটাকে তোমাদেরকে শেয়ার করে দিলাম, তা কিন্তু করি না। হ্যাঁ, যে ক্লাসটা হয়তো তোমাদের হয়তো ওই ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেম আমি পড়াইনি, বা আমি বলেছিলাম যে তোমরা এটাকে একটা রেকর্ডিং ভিডিওতে দেখো, যদি বুঝতে না পারো আমি পড়াবো। তোমরা দেখে অনেকেই বলেছে না স্যার বুঝতে পেরেছি, অনেকে কমেন্টও করেছিল অনেকে যে বুঝতে পেরেছি স্যার। তো যদি বুঝতে না পারো আমি আবার পড়াবো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো অতএব তোমাদের সিলেবাস কমপ্লিশনের দিকটা কোনো সমস্যা হবে না। আমি যদি ক্লাস মানে ফিজিক্যালি যদি ক্লাস নিতে নাও পারি, সেই মানে তার মানে তখন ধরো পরীক্ষা যদি এগিয়ে আসে, বা তাহলে কিন্তু তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে আমার কাছ থেকে, আমার রেকর্ডিং পেয়ে যাবে। আর আমার রেকর্ডিং দেখলে 99% বুঝতে পারবে, এটুকু আমি কনফার্ম। ওকে, তো যাই হোক, ঠিক আছে, চলো আজ তাহলে শেষ করবো। ঠিক আছে, কি বললাম সবাই বুঝতে পেরেছো তো? আমি কি বলতে চাইলাম কি সবাই বুঝতে পেরেছো তো? মানে আমার লক্ষ্যটা কি বুঝতে পারছো তো? যে তাড়াহুড়ো করে পড়িয়ে সিলেবাসটাকে কমপ্লিট করা কিন্তু আমার লক্ষ্য নয়। আমি প্রথম দিনে কিন্তু একটা কথা বলেছিলাম যে তুমি পরীক্ষায়, আমি তারপরে তোমাকে বলছি না তুমি পরীক্ষায় তুমি 20 নম্বরে অ্যান্সার করে এসো। আমি তোমাকে বলেছি একটা কথা, যে আমার তো না 60 নম্বরের পরীক্ষা আছে, এক্সাম আছে, আমি 60-এর মধ্যে তোমার 40 অ্যান্সার করে আসলাম, আমি যেন 39 পাই, সেটুকু যেন কনফিডেন্স থাকে আমার। আমি 60 নম্বরের মধ্যে 60 নম্বর অ্যান্সার করে আসলাম, পরীক্ষায় পাচ্ছি 20, তাতে কি লাভ আছে? লাভ আছে? কোনটা ভালো? কোনটা ভালো? 40 নম্বরে অ্যান্সার করে 39 পাওয়া, না 60 নম্বরে অ্যান্সার করে সে 20 পাওয়া, কোনটা ভালো? 39 পাওয়া, তাই না? 39 পাওয়াটা আমার সব থেকে ভালো অপশন। তো আমি সেই জায়গাটা কিন্তু বেশি আমি জোর দিই, বেশি এমফ্যাসিস করি কিন্তু সেই জায়গাটায়, যেটা শিখবো ভালো করে শিখবো, যেন আমার যেন নাম্বার কাটতে না পারে সেখান থেকে। ঠিক আছে, ওকে, যাই হোক, তো চলো আমি সিলেবাস শেষ করবো, এটুকু কনফার্ম, যে কোনোভাবেই হোক সিলেবাস শেষ করবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমাদের কোনো চাপ আমার কিছু নেই। ওকে, চলো, ওকে স্যার। গুড নাইট। স্যার বলছি একটা লাস্ট কোশ্চেন।